কোটিপতি তার শৈশবের পুরনো হ্যাভেলিতে তাড়াতাড়ি আসে এবং যা দেখে তাতে প্রায় অজ্ঞান হয়ে যায়। সেই হ্যাভেলির ঘুর চুপচাপে হাসি একটা গুলির মতো গুঞ্জন করে, একটা এমন আওয়াজ যা সেই ঘরে এত অজানা এবং নিষিদ্ধ ছিল যে বিক্রান্ত সিং রাঠোর তার ইতালিয়ান রেশমের পাগড়িতে জমে থাকা হাতের সাথে হঠাৎ থেমে যায়। এটা না সাধারণ কান্না ছিল, না মেডিকেল মেশিনের ভিনভিনাহাট যা তার একমাত্র উত্তরাধিকারীকে জীবিত রাখত। এটা সঙ্গীত শুদ্ধ জঙ্গলি অসম্ভব খুশির এক জোরদার ধামাকা ছিল। বিক্রান্ত সেই লোক যে একই দস্তখত থেকে দেশের অর্ধেক রিয়েল এস্টেট সেক্টর নিয়ন্ত্রণ করত, এক অভ্যন্তরীণ ভয়, এক ঠান্ডা আতঙ্ক অনুভব করে যা তার রিড়ে দৌড়ে যায়। অরাত ঘুটনা অনুভব করছিল। এটা একটা আটন ছিল। ডাক্তাররা তাকে সতর্ক করেছিল যে কোনো জোরদার উত্তেজনা তার দুর্বল ফুসফুসকে ধ্বংস করতে পারে। আরব সে তার সংযম ভুলে চিৎকার করে এবং সঙ্গমরমরের গলিয়ারেতে দৌড়ায়। তার ৩-০ জুতোর গুঞ্জনকে নজরান্দাজ করে মাটিতে ধাক্কা খাচ্ছিল। সে পিছনের বাগানের দিকে খুলে যাওয়া ফ্রেঞ্চ জালি দরজাগুলোকে এত জোরে ধাক্কা দেয় যে সীসা বিপজ্জনকভাবে হিলায়। তার চোখ, যা কন্ট্রাক্ট পড়তে এবং আর্কিটেকচারাল নকশায় খামতি ধরতে অভ্যস্ত ছিল, দৃশ্যকে প্রসেস করতে ১ সেকেন্ডের এক অংশ নেয়। একটা এমন অতি যথার্থবাদী ছবি যাকে তার দিমাগ স্বীকার করতে অস্বীকার করে। সেখানে না দাগহীন সাদা কাপড় পরা নার্স ছিল, না হার্টবিট মনিটর করা বিপ করা যন্ত্র। দুপুর ৩টের সোনালি রোদে সেই দাগহীন সবুজ লনের মাঝখানে, যেখানে কেউ কখনো হাঁটত না, আরব, তার ছেলে, সেই বাচ্চা যে ২ বছর ধরে তার ইচ্ছায় একটা পেশিও নাড়ায়নি, সেই বাচ্চা যে ক্লিনিক্যাল ডিপ্রেশনের অন্ধকারে বেঁচেছিল, সে তার লাল হুইল চেয়ারে সেখানে ছিল, কিন্তু সে ঢিলে পড়েছিল না। তার শরীর টানা জীবন্ত ছিল, তার মুষ্টি আকাশের দিকে উঠেছিল এবং তার মুখ, যা সবসময় ব্যথার মুদ্রায় বন্ধ থাকত, পুরোপুরি খোলা ছিল। সেই একই হাসি ছেড়ে দিচ্ছিল যাকে সঙ্গীত বিক্রান্ত প্রবেশদ্বার থেকে শুনেছিল, এবং তার সামনে সেই চমৎকার বা সেই পাগলামির কারণ সঙ্গীত নতুন সাফাইকারী মীনাক্ষী। সে আনুষ্ঠানিক ধূসর ইউনিফর্ম পরেনি, সে পুরনো নীল মেডিকেল প্যান্ট পরেছিল। একটা সাদা এপ্রেন যার উপর মাটির দাগ ছিল, এবং সবচেয়ে হাস্যকর চকচকে হলুদ রাবারের দস্তানা যা রোদের চকচক করছিল। সে একটা সাদা এপ্রেনের হাস্যকর পায়ে দাঁড়িয়েছিল, দ্বিতীয়টা পেছনের দিকে প্রসারিত ছিল, একটা পারফেক্ট কত্থক মুদ্রায়। একই সময় সুন্দর এবং অদ্ভুত, যেমন কাজের বুট পরা একটা রাজহাঁস। তার বাহু একটা হাঁসের পাখার অনুকরণ করছিল, এবং তার মুখ ঘামে ভেজা এবং মেকআপ ছাড়া একটা এমন আলো ছড়াচ্ছিল যা সূর্যের সাথে প্রতিযোগিতা করছিল। চলো চ্যাম্পিয়ন, তাল অনুভব করো, সে চিৎকার করছিল। নিজের চারপাশে ঘুরছিল। কাছের একটা নলের পানি বাচ্চার মাথার উপর একটা ইন্দ্রধনু বানাচ্ছিল। আরব খুশিতে চিৎকার করছিল। তার অরষ্ট কান থেকে সেই গতির অনুকরণ করার চেষ্টা করছিল। বিক্রান্তের আঙুল থেকে পিছলে যায় কালো চামড়ার ব্রিফকেস। সেটা একটা শুকনো এবং ভারী ধমকের সাথে পাথরের ছাদে পড়ে যায়। সেই আওয়াজ বাগানের জাদুকরী বুদবুদকে তাৎক্ষণিক ভেঙে দেয়। মীনাক্ষী হঠাৎ থেমে যায়, ভারসাম্য হারানোর আগে ২ পা মাটিতে শক্ত করে ঠেকিয়ে দেয়। দরজায় দাঁড়ানো সেই প্রভাবশালী আকৃতিকে দেখে তার হাসি অদৃশ্য হয়ে যায়। বিক্রান্ত ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার বুক দ্রুত ধরফর করছিল, এবং তার চোখে তার ছেলের হাসির জন্য কোনো কৃতজ্ঞতা ছিল না। সেখানে একটা আগ্নেয়গিরির মতো ক্রোধ ছিল। সে একটা নিম্ন র্যাঙ্কের নৌকরানিকে একটা প্রতিবন্ধী বাচ্চার স্বাস্থ্যের সাথে খেলতে দেখছিল, তাকে রোদ, ধুলো এবং অননুমোদিত শারীরিক প্রয়াসের সংস্পর্শে নিয়ে। বিক্রান্ত কাঁপতে কাঁপতে এক পা সামনে বাড়ায়। তার জন্য এটা কোনো পার্টি ছিল না, এটা একটা অপরাধমূলক লাপরবাহী ছিল। এখানে কি চলছে? সে গর্জন করে, এবং তার আওয়াজ থেকে বাগানের পাখি উড়ে যায়। আরব হাসতে বন্ধ করে দেয়। তার বাহু চেয়ারের হ্যান্ডেলে ভারী হয়ে যায়, তার চোখের আলো নিভে যায়। তার জায়গায় সেই সহজ আতঙ্ক নেয় যা তাকে তার বাবার আওয়াজ থেকে হয়, যখন সে তার এক্সিকিউটিভ মোডে থাকে। মীনাক্ষী তবুও তার চোখ নিচে নামায়নি। সে একটা শুকনো চটাকের আওয়াজের সাথে একটা হলুদ দস্তানা খুলে ফেলে, একটা গভীর শ্বাস নেয় এবং ঘরের মালিকের মুখোমুখি হওয়ার জন্য ঘুরে যায়। সে একটা ভয় পাওয়া নৌকরানি মনে হচ্ছিল না, সে একটা শিকারী এবং তার শাবকের মাঝে দাঁড়ানো একটা শেরনি মনে হচ্ছিল। সেই লোক যে বিশ্বাস করত যে টাকা সবকিছু ঠিক করতে পারে, সেই মহিলার সামনে যার জানা ছিল যে যদি আত্মা ভাঙা হয় তো টাকা কোনো কাজের না। বিক্রান্তের চিৎকারের পরের চুপচাপ দুপুরের হাওয়া থেকেও ভারী ছিল। কোটিপটি কষ্ট করে ভাজা চোয়ালের সাথে ছাদের সিঁড়ি দুই দুই করে নিচে নামে। হুইলচেয়ারের দিকে এগোচ্ছিল।
যেন সে আরবকে অপহরণ থেকে বাঁচাতে যাচ্ছে। আমার ছেলের থেকে দূরে সরো। বিক্রান্ত মীনাক্ষীর দিকে একটা আঙুল তুলে আদেশ দেয়, এক্ষুনি। মীনাক্ষী এক পা পিছনে নেয়, কিন্তু ভয় না, বরং বাবাকে জায়গা দেওয়ার জন্য। তবুও সে যায়নি, সে সেখানেই দাঁড়িয়ে থাকে, তার দস্তানা পড়া হাত তার এপ্রনের বিরুদ্ধে চেপে। দেখছে যে বিক্রান্ত কিভাবে উন্মত্ত হয়ে আরবের চেয়ারের কাছে হাঁটু গেড়ে বসে। আরব বেটা, আমার দিকে দেখো। বিক্রান্ত তার 2 হাত দিয়ে তার মুখ ধরে। জ্বর, ঘুটন, ব্যথার লক্ষণ ঘুরছে। তোমার কি কিছু ব্যথা হচ্ছে? এই মহিলা কি তোমাকে আঘাত করেছে? তুমি এত লাল কেন? তোমার কি ঘাম হচ্ছে? সে তার পকেট থেকে একটা রেশমি রুমাল বের করে এবং বাচ্চার কপালের ঘাম দ্রুত এবং ঘাবড়ানো আন্দোলনের সাথে মুছতে থাকে। এটা ঘাম ছিল শ্রীমান বিক্রান্ত। মীনাক্ষী একটা দৃঢ় আওয়াজে হস্তক্ষেপ করে, যা তার অবস্থার বিপরীত ছিল। এটা ঘাম কারণ সে নড়ছে, কারণ সে জীবিত আছে। বিক্রান্ত হঠাৎ দাঁড়িয়ে যায়, তার দিকে ঘুরে একটা এমন নজরের সাথে যা পুরো বোর্ড অফ ডিরেক্টরদের বরখাস্ত করতে পারত। তুমি চুপ করো, সে তীব্রভাবে বলে। তুমি এখানে বাথরুম সাফ করতে এবং ধুলো ঝাড়তে আসো, না যে আমার ছেলেকে বিনা মেডিকেল নজরদারিতে রোদে বাইরে নিয়ে যাও এবং তাকে এই হাস্যকর তমাশা করতে বাধ্য করো। তোমার কি জানা আছে যে তার রিড় কত নাজুক? তোমার কি জানা আছে যে আমি বিশেষজ্ঞদের কত টাকা দেই যাতে তারা আমাকে বলে যে তাকে পূর্ণ বিশ্রাম করতে হবে? বিশেষজ্ঞরা তাকে শান্ত রাখতে চার্জ করে, আমি তাকে খুশি করতে কিছু চার্জ করি না। মীনাক্ষী একটা চাবুকের মতো তীব্রভাবে জবাব দেয়। জবাবের গুস্তাখি বিক্রান্তকে এক মুহূর্তের জন্য অবাক করে দেয়। কেউ তাকে এভাবে কথা বলেনি, বিশেষ করে যে রাবারের বুট পরেছিল। তুমি বরখাস্ত করা হয়েছে, বিক্রান্ত একটা ধীর এবং বিপজ্জনক আওয়াজে বলে। আমি চাই যে তুমি তোমার জিনিসপত্র তুলে নাও এবং 10 মিনিটের মধ্যে আমার সম্পত্তি থেকে বেরিয়ে যাও। যদি আমি তোমাকে আবার বাইরে আসতে দেখি, তাহলে আমি শিশু শোষণের জন্য পুলিশকে ডাকব। সেই মুহূর্তে আরবের গলা থেকে একটা আদিম হতাশ আওয়াজ বেরোয়, না, না। বিক্রান্ত জমে যায়। সে ধীরে ধীরে তার ছেলের দিকে ঘোরে। আরব কখনো কথা বলতো না। তার অবসাদ তাকে মাসের পর মাস চয়নমূলক গুঙ্গাপনায় ডুবিয়ে দিয়েছিল। কিন্তু এখন বাচ্চা তার নিজের শরীরের সাথে লড়াই করছিল। তার মুখ চেষ্টায় লাল হয়ে গিয়েছিল, তার গলার শিরা উঁচু হয়ে গিয়েছিল। আরব একটা কাঁপা হাত তুলে, তার বাবার দিকে না, বরং মীনাক্ষীর দিকে। তার আঙ্গুল হতাশ হয়ে সেই মহিলার নোংরায় প্রণের কাপড় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল। যেও না, আরব বলো। অক্ষরগুলোকে একটা এমন শক্তির সাথে টেনে যা তার গলাকে ছিঁড়ে ফেলছিল। মীনাক্ষী না কাঁদতে তার নিজের ঠোঁট কামড়ে নেয়, কিন্তু তার চোখ একটা ভয়ঙ্কর গর্ব থেকে চকচক করছিল। বিক্রান্ত তার ছেলের প্রসারিত হাত দেখে, তারপর মহিলাকে এবং আবার তার ছেলেকে। সমীকরণ ফিট করছিল না। তার ছেলে নৌকরানির পক্ষ নিচ্ছিল, তার ছেলে কথা বলছিল। আরব, তুমি কি বিরক্ত? বিক্রান্ত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করে বলতে শুরু করে। সে নাচে, আরব চিৎকার করে, এবং বছরের পর প্রথমবার সে তার বাবাকে চোখে চোখে দেখে। চ্যালেঞ্জের সাথে, সমর্পণের সাথে না। আমি নাচি। দরজার দহলিজে একটা কালো ছায়া সাকার হয়। এটা কমলা দেবী ছিল, মূল হাউসকিপার। সে তার দাগহীন কালো ইউনিফর্ম পরেছিল এবং মুখে মিথ্যা চিন্তার ভাব ছিল। সে জানালা থেকে দেখছিল, হস্তক্ষেপ করার সঠিক মুহূর্তের অপেক্ষা করছিল। সে মীনাক্ষীকে ঘৃণা করত, তার যৌবন, তার এনার্জি, এবং সবচেয়ে বড় কথা, সে ঘৃণা করত যে যখন সেই সাধারণ ব্যক্তি ঘরে আসত, তখন আরব কিভাবে পুনর্জীবিত হয়। শ্রীমান বিক্রান্ত, কমলাদেবী একটা বিষাক্ত সাপের মতো খামোশ কদমের সাথে সামনে এগিয়ে এসে বলে, আমার খুবই দুঃখ হয়েছে। আমি এই মেয়েকে প্রোটোকল মেনে চলার সতর্ক করেছিলাম। আমি তাকে বলেছিলাম যে বাচ্চাকে তার ঝাঁপি দরকার, কিন্তু সে অনিয়ন্ত্রিত। তাকে দেখুন, বেচারা বাচ্চা, একটা পতনের কিনারায়। কমলাদেবী বিক্রান্তের কাঁধে একটা হাত রাখে। তার ভয়কে মান্য করে তুমি ঠিক বলছ। বিক্রান্ত বড়বড় করে তার ঠান্ডা তর্কশক্তিতে ফেরে। আরবের ভাবনা সংশোধন ছিল না, এটা একটা অজানা ব্যক্তি দ্বারা উস্কানি দেওয়া হিস্টিরিয়া ছিল। সে মীনাক্ষীর দিকে ঘুরে, তার ছেলের যাচনা ভরা ছবির সামনে তার হৃদয়কে কঠিন করে। আমাকে সিকিউরিটিকে ডাকতে বাধ্য করো না, বাইরে যাও। মীনাক্ষী আরবকে দেখে, বাচ্চার গালে চোখের পানি বয়ে যাচ্ছিল। কয়েক মিনিট আগের সেই বিস্ফোরক খুশি এখন একটা গভীর যন্ত্রণায় পরিণত হয়েছে। যদি সে এখন চলে যায়, তাহলে সে আবার গর্তে ডুবে যাবে এবং এবার হয়তো বাইরে আসতে পারবে না। মীনাক্ষী তার থুতনি উঁচু করে। তার কাছে টাকা ছিল না, তার কাছে শক্তি ছিল না, কিন্তু তার কাছে কিছু ছিল যা এই অহংকারী কোটিপতি অনেক আগে হারিয়ে ফেলেছিল, সাহস। যদি আমি এখন যাই, তাহলে আপনার ছেলে আবার পুরো দিন দেয়াল দেখবে। মীনাক্ষী কমলাদেবীকে নজরান্দাজ করে এবং তার চোখ বিক্রান্তের উপর স্থির করে বলে, আপনি বলেন যে সে নাজুক।
আমি বলি যে সে একটা যোদ্ধা, যে উদাসীনতা এবং একাকিত্ব থেকে মরছে। যদি আপনি আদেশ দেন তাহলে আমি চলে যাব, কারণ আপনি ঘরের মালিক। কিন্তু তার আগেই নিজেকে একটা প্রশ্ন করুন, শ্রীমান বিক্রান্ত, গতবার আপনার ছেলেই তার বাহু কবে উঠিয়েছিল? তাকে কোলে নেওয়ার জন্য না, বরং এটা উদযাপন করার জন্য যে সে জীবিত। প্রশ্ন দুপুরের গরম হাওয়ায় ভাসতে থাকে, ভারী এবং দোষারোপকারী। বিক্রান্ত তার গলায় একটা গাঁট অনুভব করে, যা সে গিলতে পারেনি। সে আরবের বাহু দেখে, যা এখনও হাওয়ায় কাঁপছিল, মাধ্যাকর্ষণের বিরোধিতা করছিল, নিচে নামার বিরোধিতা করছিল। এটা সত্য ছিল, পেশি সক্রিয় ছিল। বিক্রান্ত তার ঘড়ি একটা রোজ গোল্ড পাটেক ফিলিপ দেখে। তার একটা যৌক্তিক নির্গমনের দরকার ছিল। তার দরকার ছিল যে সে ভুল ছিল প্রমাণ করার বিনা তার ছেলের সামনে একটা রাক্ষসের মতো দেখানো। তোমার কাছে ২৪ ঘণ্টা আছে, বিক্রান্ত হঠাৎ তাকে না দেখে বলে। কাল একই সময় ডক্টর আনন্দমূর্তি নিয়ে আসব, শহরের সেরা নিউরোলজিস্ট। যদি সে বলে যে এই নৃত্য তাকে জরা সামান্য শারীরিক ক্ষতি করেছে, তাহলে আমি না শুধু তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব, আমি এটা নিশ্চিত করব যে তুমি এই দেশে ফুটপাত সাফ করার কাজও না করতে পারো। কমলা দেবী আক্রোশে একটা চিৎকার চেপে নেয়। মীনাক্ষী একবার মাথা নাড়ায়। আত্মঘাতী চ্যালেঞ্জ গ্রহণ করে সওদা ঠিক। বিক্রান্ত ঘুরে ঘরের দিকে হাঁটতে থাকে। মেঝে থেকে তার ব্রিফকেস তুলে নেয়। সে আরবের নজর তার পিঠে অনুভব করে। সে জিতেনি। বছরের পর প্রথমবার তার মনে হয় যে সে তার নিজের ঘরের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা ছিল যে তার হৃদয়ের একটা খুব ছোট এবং লুকোনো অংশ দেখতে চায় যে কাল কি হয়। যেহেতু বিক্রান্তের অফিসের ঠোস ওকের দরজা বন্ধ হয়, বাগানের হাওয়া বদলে যায়। টেনশন যা কমলা দেবীকে তার মালিকের সামনে চুপ রেখেছিল, তাৎক্ষণিক খাঁটি বিষে পরিণত হয়। মূল নৌকোরানি একটা লম্বা ছায়ার মতো মীনাক্ষীর দিকে এগোয়। তার লম্বা এবং সাজানো নখগুলো সাফাইকারীর ত্বকে গেঁথে দেয়। আমার কথা মন দিয়ে শোনো, ভুক মরতে। আমি এই ঘরে ১৫ বছর ধরে আছি। আমি গ্র্যাজুয়েট নার্স, বিদেশি থেরাপিস্ট এবং ৩ ডক্টরেটধারী বিশেষজ্ঞদের আসতে যেতে দেখেছি। সব ১ মাসের বেশি টিকে না। আরব একটা হারানো কেস। সে একটা সবজি যে টাকা শ্বাস নেয়। এবং তুমি তোমার হাস্যকর নৃত্য এবং নোংরা হাত নিয়ে তোমার কাছে যে ২৪ ঘণ্টা আছে, তুমি তাতেও টিকবে না। মীনাক্ষী একটা শুকনো ঝটকায় তার পকড় ছাড়িয়ে নেয়। তার গভীর চোখ একটা এমন তীব্রতা থেকে চকচক করে যা কমলা দেবীকে ১ সেকেন্ডের জন্য সন্দেহ ফেলে দেয়। আরব, তুমি কি আমাকে শুনতে পাও? সে হাসতে হাসতে ফিসফিস করে, টক টক পম। যদি তোমার দিল বাঁচে তো তোমার হাত তার অনুসরণ করতে পারে। চলো, চেষ্টা করো, শুধু একটা আঙুল। বিক্রান্ত তার শ্বাস আটকে রাখে। মেডিকেল রিপোর্ট অনুসারে মস্তিষ্কের আঘাত এবং অবসাদ থেকে হওয়া শোষণের কারণে আরবের তার অঙ্গ থেকে স্নায়ু সংযোগ প্রায় শূন্য ছিল। এটা অসম্ভব ছিল যে আরব শুয়ে চোখ খোলা। মীনাক্ষীর উপর স্থির তার ডান হাত গোত্তায় ছিল। তার মুখে অত্যধিক একাগ্রতা, খাঁটি চেষ্টার একটা মুদ্রা দেখা যাচ্ছিল। টক টক পম। আরবের তর্জনী সংকুচিত হয়। এটা একটা আটন ছিল না, এটা একটা দুর্বল, প্রায় অগোচর কিন্তু লয়বদ্ধ প্রহার ছিল। সে মীনাক্ষীর চামচের সাথে চাদরে ট্যাপ করে। এটাই তো, মীনাক্ষী একটা উত্তেজিত ফিসফিসারাটে বলে। বাচ্চার হাত ধরে এবং তার আঙুল চুমু খেয়ে, তুমি একটা ড্রামার আরব, এটা তোমার রক্তে আছে। আরব হাসে, একটা বাঁকা, ক্লান্ত কিন্তু বাস্তব হাসি। বিক্রান্ত অনুভব করে যে তার পা জবাব দিচ্ছে। সে চুপচাপ দরজা থেকে দূরে সরে যায়, গলিয়ারের অন্ধকারে পিছনে সরে যায়। তার হৃদয় দ্রুত ধরফর করছিল। এটা সেই সব চিকিৎসা তর্ককে ধ্বংস করছিল যার জন্য সে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল। সেই মহিলা দুটো রান্নাঘরের চামচ দিয়ে সেটা অর্জন করছিল, যা সুইস মেশিন করতে পারেনি। কিন্তু সন্দেহ থেকে যায়, এটা কি বাস্তব ছিল নাকি কাকতালীয়? কাল ডক্টর আনন্দমূর্তি আসবে। কাল তাকে জানা যাবে যে সে একটা চমৎকার দেখছে নাকি শুধু একটা হতাশ বাবার আশা থেকে মূর্খ বানানো হচ্ছে। পরের সকাল ধূসর এবং ভারী ছিল, যেন আবহাওয়া জানত যে একটা সিদ্ধান্ত দেওয়া হবে। ঠিক 10টায় একটা কালো জার্মান গাড়ি গোলাকার প্রবেশদ্বারে থামে। তার থেকে ডক্টর আনন্দমূর্তি নামেন। একটা লম্বা সাদা চুলওয়ালা লোক, সোনার ফ্রেমের চশমা এবং একটা চামড়ার ব্রিফকেস সাথে, যার দাম মীনাক্ষীর পুরো ঘর থেকে বেশি। বিক্রান্ত তার স্বাগতম প্রবেশদ্বারে করে। কমলা দেবী 1 পা পিছনে দাঁড়িয়েছিল, হাত বাঁধা এবং অগ্রিম জয়ের ভাব মুখে। বিক্রান্ত, আমার বন্ধু আনন্দমূর্তি, ব্যারিটন আওয়াজে অভিবাদন করে, কোটিপতির হাত মিলিয়ে। তুমি আমাকে ফোনে বলেছিলে যে আরবের মোটর স্কিল সম্পর্কে একটা জরুরি অবস্থা। কি তার দৌড়ে পড়েছে? না,
আনন্দ বিক্রান্ত ক্লান্ত মনে হচ্ছিল। সে ঘুমায়নি। আন্দোলন হয়েছে স্বেচ্ছাচারী আন্দোলন। এবং হাসি। ডাক্তার একটা সন্দেহ ভরা ভ্রু তুলে। হাসি আরবে গুরুতর বেবুলিয়া, ইচ্ছার অভাবের অবস্থা। কখনো কখনো ডায়াফ্রামের আটন হাসির মতো মনে হতে পারে। বিভ্রান্ত হয় না, কিন্তু চলো তাকে দেখি। তারা জুলুসে আরবের ঘরে যায়। ভিতরে প্রবেশ করে তারা মীনাক্ষীকে জানালার কাছে দাঁড়ানো পায়। দিনের কিছু আলো ভিতরে আসতে দিতে পর্দা পুরোপুরি খুলছে। আরব তার চেয়ারে বসেছিল, নতুন স্নান করা এবং পাজামা না বরং সাধারণ কাপড় পরা। এটা ইতিমধ্যে একটা চরম পরিবর্তন ছিল। ডক্টর আনন্দমূর্তি মীনাক্ষীর দিকে দেখেও নি। সে সরাসরি আরবের কাছে যায়, একটা ছোট টর্চ এবং একটা রিফ্লেক্স হ্যামার বের করে। নমস্কার আরব, চলো সেই চোখ দেখি, ডাক্তার নৈদানিক স্বরে বলে। বাচ্চার পলক ঠান্ডা এবং পেশাদার আঙ্গুল দিয়ে খোলে। আরব অনুপ্রবেশ থেকে ভয় পেয়ে সংকুচিত হয়। সে মীনাক্ষীর দিকে দেখে। শান্ত থাকো চ্যাম্পিয়ন, সে ধীরে বলে। চুপ থাকো দয়া করে। আনন্দবর্তী না ঘুরে আদেশ দেয়। পরীক্ষা 20 যাতনাপূর্ণ মিনিট ধরে চলে। আনন্দমূর্তি আরবের অঙ্গগুলোকে চোখা মারে এবং টেনে। বাচ্চা জবাব দিচ্ছিল না। সে ভয় এবং ডাক্তারের ঠান্ডা থেকে আড়ষ্ট হয়ে যায়, বাধাগ্রস্ত হয়। প্রত্যেকবার যখন ডাক্তার তাকে একটা আঙুল নাড়াতে বলে, তার আশা সেকেন্ড থেকে সেকেন্ড ভেঙে পড়তে অনুভব করছিল। কিছু না। আনন্দমূর্তি শেষে তার যন্ত্রপাতি রেখে সিদ্ধান্ত দেয়। রিফ্লেক্স 6 মাস আগের মতোই। বিক্রান্ত, যা তুমি কাল দেখেছ সেটা হয়তো টেনশন বা অতি উত্তেজনার কারণে একটা অনৈচ্ছিক প্রতিক্রিয়া ছিল, কোনো সচেতন সংযোগ নেই। আরবের দিমাগ এখনও ডিসকানেক্টেড। কমলাদেবী একটা শ্রব্য আহ নেয়, নকল দয়া এবং বাস্তব জয়ের মিশ্রণ। সে মীনাক্ষীর দিকে একটা উপহাস ভরা হাসির সাথে দেখে। আমার খুব দুঃখ হয়েছে শ্রীমান বিক্রান্ত, কমলাদেবী বলে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই অশিক্ষিত লোক শুধু মিথ্যা আশা নিয়ে আসে। বিক্রান্ত হার মেনে চোখ বন্ধ করে। হতাশার ব্যথা আগের থেকে অনেক খারাপ। ধন্যবাদ আনন্দ, বিক্রান্ত বড়বড় করে। এত তাড়াতাড়ি আসার জন্য ধন্যবাদ। থামো, মীনাক্ষীর আওয়াজ হাওয়াকে কেটে ফেলে। সবাই ঘুরে ডক্টর আনন্দমূর্তি তার দিকে দেখে যেন কোনো আসবাব কথা বলে উঠেছে। সে তাই হিলায় না, কারণ আপনি তার সাথে একটা খারাপ গাড়ির মতো ব্যবহার করেন না, যে একটা বাচ্চার মতো। মীনাক্ষী ঘরের কেন্দ্রের দিকে এগিয়ে এসে বলে। তার হাত কাঁপছিল, কিন্তু তার আওয়াজ না। আরব ভয়কে জবাব দেয় না, সে জীবনকে জবাব দেয়। শ্রীমান বিক্রান্ত, এই মহিলাকে তাৎক্ষণিক বাইরে নিয়ে যান, ডাক্তার অপমানিত হয়ে দাবি করে। আমাকে প্রমাণ করতে দাও, মীনাক্ষী বিক্রান্তের দিকে ঘুরে চিৎকার করে। আপনি আমাকে 24 ঘন্টা দিয়েছেন, সেগুলো এখনও পুরো হয়নি। আমাকে 2 মিনিট দাও। বিক্রান্ত ডাক্তারকে দেখে, তারপর কমলা দেদিকে এবং শেষে মীনাক্ষীকে। তার হতাশায় কিছু এমন ছিল যা তাকে তার স্ত্রীর স্মৃতি মনে করায়। 2 মিনিট, বিক্রান্ত রুখে স্বীকার করে। মীনাক্ষী সময় নষ্ট করে না। সে হ্যামার বা টর্চ ব্যবহার করে না। সে একটা ছোট পোর্টেবল মিউজিক প্লেয়ারের দিকে দৌড়ায়, যেটা সে তার বাড়ি থেকে নিয়ে এসেছিল, এবং সেটাকে রাতের টেবিলে রাখে। সে একটা বাটন চাপে। একটা মধুর এবং অ্যালেগ্রে ঢোল ভাঙরা সঙ্গীত বাজতে শুরু করে। ডক্টর আনন্দমূর্তি অবিশ্বাসে হাসতে শুরু করে। এটা একটা মজা। মীনাক্ষী ডাক্তারকে নজরান্দাজ করে আরবের কাছে যায়। তার উচ্চতা পর্যন্ত নিচু হয় এবং সঙ্গীতের তালে ধীরে ধীরে তার জাঙ্ঘের উপর থাপ্পড় মারতে শুরু করে। আরব, আমাকে দেখো, সে হাসতে হাসতে বলে। সাদা কোটওয়ালা সজ্জনকে ভুলে যাও, আমরা বাগানে আছি, তুমি এবং আমি, মনে আছে? 1 2 3, 1 2 3। মীনাক্ষী আরবের নিষ্ক্রিয় হাত ধরে এবং সেগুলোকে তালে নাড়াতে শুরু করে। বাচ্চা তাকে দেখছিল। তার চোখের কানিতে ভরে যায়, কিন্তু দুঃখ থেকে না, বরং কানেকশন থেকে। সঙ্গীত সেই খালি জায়গাকে ভরে দিচ্ছিল যা ওষুধ ছুঁতে পারেনি। তুমি করতে পারো আমার রাজা, তোমার পাপাকে দেখাও, উপরে, এবং তারপর এটা হয়। এটা কোনো সূক্ষ্ম আন্দোলন ছিল না। আরব, সঙ্গীত একটা এমন শক্তি থেকে অনুপ্রাণিত যা তার পেট থেকে আসছিল। মীনাক্ষীর হাত ছেড়ে দেয় এবং সে একা একটা জবরদস্ত চেষ্টায় যা তার পুরো শরীর হিলিয়ে দেয়। তার ডান বাহু উঠায়, সেটাকে তার মাথার ওপর উঁচু করে এবং তার হাত খোলে, যেন সে ছাদ ধরতে চায়। আরব চিৎকার করে, একটা কর্কশ এবং শক্তিশালী বিজয়ের ঘোষণা। ডক্টর আনন্দমূর্তি তার পেন ফেলে দেয়। কমলাদেবী এক পা পিছনে হটে, দেয়ালে ধাক্কা খায়। তার মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে যায়। বিক্রান্ত পাথর হয়ে যায়। সে একটা রিফ্লেক্স দেখছিল না, সে ইচ্ছাশক্তি দেখছিল। সে তার ছেলেকে লড়াই করতে দেখছিল। আরব তার বাহুকে 5-700 সেকেন্ড পর্যন্ত উপরে রাখে, তারপর সেটা নামিয়ে দেয়। ক্লান্ত কিন্তু হাসছিল। ঘরে সন্নাটা ছেয়ে যায়, শুধু বাঁচতে থাকা অ্যালেগ্রে সঙ্গীত থেকে ভাঙে। বিক্রান্ত ধীরে ধীরে চেয়ারের দিকে যায়, ডাক্তারকে নজর আন্দাজ করে, তার ছেলের সামনে হাঁটু গেড়ে, এবং সেই হাত ধরে যা উঠেছিল। সে তাকে চুমু খায় এবং একটা একা চোখের পানি বছরের পর প্রথম কোটিপতির গালে গড়িয়ে যায়। আমি দেখেছি। বিক্রান্ত ফিসফিস করে,
আমি দেখেছি বেটা। সে দাঁড়ায় এবং ডক্টর আনন্দমূর্তির দিকে ঘুরে তার লোহার মুখোশ ফিরিয়ে লাগায়, কিন্তু তার চোখে একটা নতুন এনার্জি ছিল। আনন্দ, আমাকে বিল পাঠাও এবং তোমার হারানো কেসের নিদান নিয়ে যাও। আমার ছেলে এইমাত্র 10 বছরের ওষুধকে ভুল প্রমাণ করেছে। ডাক্তার লজ্জা এবং বিভ্রান্তিতে লাল হয়ে তার জিনিস তুলে নেয় এবং বোঝা যায় না এমন বৈজ্ঞানিক বাহানা বুদবুদ করে বাইরে চলে যায়। বিক্রান্ত মীনাক্ষীর দিকে ঘুরে সে হাঁফাচ্ছিল, যেন সে আরবের জন্য বাহু উঠিয়েছে। তুমি এখানেই থাকো বিক্রান্ত বলে। এটা একটা অনুরোধ ছিল না, এটা একটা সিদ্ধান্ত ছিল, এবং আমি তোমার বেতন দ্বিগুণ করে দেব। আমার ছেলেকে তোমাকে ছাড়া কেউ ছুবে না। মীনাক্ষী মাথা নাড়ায়, ক্লান্ত কিন্তু খুশি। আমার দ্বিগুণের দরকার নেই শ্রীমান, আমাকে শুধু কাজ করার অনুমতি দিন। কোণে কমলা দেবী দৃশ্য দেখছিল। তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তার অধিকার 2 মিনিটের ঢোলে নষ্ট হয়ে গিয়েছিল। যেহেতু বিক্রান্ত অনাড়ম্বরতায় আরবকে জড়িয়ে ধরে, কমলা দেবী তার অ্যাপ্রনের পকেটের দিকে দেখে, যেখানে তার আঙ্গুল একটা ঠান্ডা ধাকু ছুঁয়েছিল, যেটা সে সেই সকালে বিক্রান্তের অফিস থেকে বের করেছিল। ঠোস সোনার রোলেক্স। যদি ওষুধ মীনাক্ষীকে ঘর থেকে বাইরে না বের করতে পারে, তো অপরাধ বের করবে। যতক্ষণ তুমি করতে পারো, আনন্দ নাও। কমলাদেবী ভাবে একটা সাপের মতো অন্ধকারে খিসকোতে খিসকোতে ঘর থেকে বাইরে বেরোয়। কাল তুমি একটা চোর হবে। হ্যাভেলির রান্নাঘর একটা নিষিদ্ধ এলাকা ছিল। স্টেনলেস স্টিল এবং ঠান্ডা সংমরমরের একটা অভয়ারণ্য, যেখানে শুধু অনুমোদিত কর্মচারীরা প্রবেশ করতে পারত। আরবের জন্য সেই জায়গা একটা রহস্য ছিল। ডাক্তারদের দ্বারা কীটাণুর ঝুঁকি, ছুরির বিপদ এবং অত্যধিক গরমের কারণে একটা নিষিদ্ধ এলাকা। বছরের পর তার খাবার তার অন্ধকার ঘরে একটা বাঁঝা ট্রেতে কুচানো এবং গুনগুনে আসত। কিন্তু আজ নিয়ম মরে গিয়েছিল। মীনাক্ষী হুইলচেয়ারকে সুইঙ্গিং দরজা থেকে এত এনার্জির সাথে ধাক্কা দেয় যে সহকারী রাঁধুনি ভয়ে লাফিয়ে ওঠে। সুপ্রভাত টিম, মীনাক্ষী ঘোষণা করে। আরবকে প্রস্তুতি দ্বীপের ঠিক কেন্দ্রে পার্ক করে। আজ আমাদের কাছে একটা নতুন শেফ আছে। রাঁধুনিরা একে অপরকে দেখে ভয় পেয়ে, তারা জানত যে যদি কমলাদেবী ভিতরে আসে এবং বাচ্চাকে সেখানে দেখে তো মাথা কাটা যাবে। মীনাক্ষী ভগবানের জন্য মেয়েরা একজন ঘাবড়ে তার অ্যাপ্রনের উপর তার হাত মুছে ফিসফিস করে, শ্রীমান বিক্রান্ত আমাদের মেরে ফেলবেন, বাচ্চা এখানে থাকতে পারে না। আটা আছে, আগুন আছে, বাচ্চার নাম আরব এবং বাচ্চা বিরক্তিতে মরছে। মীনাক্ষী চেয়ারের চাকা আটকে করে কাটে এবং যদি শ্রীমান বিক্রান্ত জিজ্ঞাসা করেন তো তাদের বলে দিন যে আমরা উন্নত ব্যবসায়িক চিকিৎসায় আছি। মীনাক্ষী আরবের দিকে ঘুরে। বাচ্চার চোখ চওড়া হয়ে গিয়েছিল। সে কখনো এত নিয়ন্ত্রিত অরাজকতা দেখেনি। বাসন থেকে বাষ্প, পেঁয়াজ এবং রসুন ভাজার তীব্র গন্ধ, কড়াইয়ের ধাতব শব্দ। তার নাক ফুলে ওঠে। সে জীবনকে শোষণ করছিল যা তার থেকে বঞ্চিত করা হয়েছিল। খুব ভালো আরব, মীনাক্ষী 5 কেজি আটার একটা বোড়া ধরে বলে। ডাক্তার বলে যে তোমাকে তোমার পাকোড়া উন্নত করতে হবে। আমি বলি যে তোমাকে পিৎজা বানানো শিখতে হবে। মীনাক্ষী আরবের হুইলচেয়ারের কালো প্লাস্টিক ট্রেতে সরাসরি সাদা আটার একটা টিলা উল্টে দেয়। সাদা ধুলো একটা মেঘে ওপরে ওঠে, যা থেকে আরব তার চোখ বন্ধ করে এবং তার নাক সংকুচিত করে। অ্যাচ্ছু! বাচ্চা ছিকা। এক মুহূর্তের জন্য ঘোর চুপচাপ ছেয়ে যায়। রাঁধুনিরা তাদের শ্বাস আটকে রাখে। আরব তার চোখ খোলে। একটা করচুলের প্রতিবিম্বে তার সাদা পলক দেখে এবং একটা হাসি লাগায়, একটা বুদবুদানো নোংরা বাস্তব হাসি। মীনাক্ষী হাসে এবং আরবের হাতগুলো আটার পাহাড়ে ডুবিয়ে দেয়। সেটা অনুভব করো। সে তার কানে ফিসফিস করে, এটা নরম না ঠান্ডা? আরব, রাগ করে চাপ দাও। তোমার ভিতরে যা কিছু আছে তা বাইরে বের করো। সার্ভিস দরজার ফাঁক থেকে 2টো কালো চোখ একটা শিকারীর সঠিকতার সাথে দৃশ্য দেখছিল। কমলাদেবী তার মোবাইল ফোন উপরে ধরে প্রত্যেক সেকেন্ড রেকর্ড করছে। ঠিক আছে, কমলাদেবী বিষাক্ত হাসির সাথে তার ঠোঁট বাঁকিয়ে নিজেকে বলে। অ্যালার্জির সংস্পর্শে অস্বাস্থ্যকর অবস্থা, ধুলো থেকে দম বন্ধ হওয়ার ঝুঁকি। এটা থেরাপি না, এটা তোমার চাকরির জন্য মৃত্যুদণ্ড, বোকা। কমলাদেবীর ভিডিওতে আরব সাদা রঙে ঢাকা একটা ভূতের মতো লাগছিল। তার বন্ধ মুষ্টি দিয়ে আটাকে পেটাচ্ছিল। খুশি দেখা যাচ্ছিল না। অডিও ছাড়া সেটা শুধু একটা পরিষ্কার বিপর্যয়ের মাঝে একটা স্পাস্টিক বাচ্চা লাগছিল। কমলাদেবী জানত যে বাস্তবতাকে কিভাবে এডিট করতে হয়। সে হাসিকে কেটে দেবে, শুধু হঠাৎ আন্দোলনগুলো রেখে দেবে। রান্নাঘরের ভিতর থেরাপির লেভেল বাড়ে এবং জোরে মীনাক্ষী আরবকে একটা কাঠের চামচ পাস করে উৎসাহিত করে। সে আটা শত্রু, মারো আরব। তার মুখ সাদা দাগে ভরা এবং চোখ অ্যাড্রেনালিনের জ্বরে চকচক করছিল। আটাকে পেটাচ্ছিল, ফম ফম ফম।
প্রত্যেক প্রহার তার শোষিত বাহুর মাধ্যমে একটা কম্পন পাঠাচ্ছিল, স্নায়ু প্রান্তকে জাগাচ্ছিল, যা বছরের পর ঘুমিয়েছিল। মীরা আরব সেই কর্কশ আওয়াজে চিৎকার করে, যেটা সে এখন আরও বেশিবার ব্যবহার করতে শুরু করেছে। দেখো, একটা জবরদস্ত চেষ্টায় আরব চিপচিপে আটাকে তার 2 হাত দিয়ে তোলে, সেটাকে ট্রে থেকে আলাদা করে এবং সামনে ছুঁড়ে দেয়। আটার গোলা 1 মিটার পর্যন্ত উড়ে এবং একটা ভেজা আওয়াজের সাথে পড়ে, প্লাফ, ঠিক মীনাক্ষীর বুকের উপর। রান্নাকার জমে যায়। মীনাক্ষী তার দাগযুক্ত ইউনিফর্মের নিচে দেখে, আরবের দিকে উপরে দেখে, রাগে থাকার নাটক করে। আরব ভয়ে 1 সেকেন্ডের জন্য তার মুখ হাত দিয়ে ঢেকে নেয় এবং তারপর মীনাক্ষী একটা মুষ্টি আটা ধরে এবং ধীরে তার মুখের উপর ছুঁড়ে দেয়। যুদ্ধ, সে চিৎকার করে। রান্নাঘর ফেটে যায়। আরব হাসিতে চিৎকার করছিল। রান্নাঘর মুহূর্তের অসম্ভবতা থেকে সংক্রমিত হয়ে বাচ্চার চিৎকারে তালি বাজাতে এবং বাসন পেটাতে শুরু করে। এটা বন্ধ্যাত্বের মন্দিরে একটা মূর্তিপূজক উৎসব ছিল। দরজার পিছনে কমলাদেবী রেকর্ডিং থামিয়ে দেয়। তার কাছে যথেষ্ট ছিল। সে সাবধানে ফোন তার পকেটে রাখে। এখন খেলো, বাচ্চারা। সে ভাবে যখন সে অন্ধকার গলিয়ারে দূরে চলে যায়, কারণ যখন তোমার বাবা এটা দেখবে তো সেই মহিলা এই ঘরে আর কখনো পা রাখবে না এবং তুমি তোমার ঘরে ফিরে যাবে, যেখানে তুমি সম্পর্কিত, পরিষ্কার, নিরাপদ এবং একা। কমলাদেবী সরাসরি বিক্রান্তের অফিসের দিকে যায়। সে জানত যে সে 1 ঘন্টার মধ্যে আসবে। তার কাছে মঞ্চ প্রস্তুত করার জন্য যথেষ্ট সময়। সে তার পকেট থেকে সেই ছোট ভারী এবং চকচকে বস্তু বের করে, যেটা সে সেই সকালে চুরি করেছিল, সোনার রোলেক্স। সে মীনাক্ষীর অ্যাসাইন্ড সার্ভিস রুমে যায়। এটা একটা ছোট এবং তপস্যাময় ঘর ছিল। কমলাদেবী সরাসরি সেই ঘিসে যাওয়া ব্যাকপ্যাকের দিকে যায়, যেটা মীনাক্ষী বিছানায় ছেড়ে যেত। সে জিপ খোলে। ভিতরে কাপড়ের একটা পরিবর্তন ছিল, একটা আপেল এবং একটা ছোট মেয়ের একটা সংকুচিত ছবি। বেচারি কমলাদেবী, ব্যঙ্গের সাথে বলে, এবং 50 ঘড়িকে ব্যাকপ্যাকের নিচে ফেলে দেয়, সেটাকে নোংরা কাপড়ের মাঝে লুকিয়ে দেয়। সঙ্গীত। সে জিপ বন্ধ করে দেয়। জাল পিছানো হয়ে গিয়েছিল। এটা লাপরওয়াহির জন্য বরখাস্তকি হবে না। সঙ্গীত। এটা চুরির জন্য বরখাস্তকি হবে এবং এর মানে ছিল জেল। সন্ধ্যা সোনালি হয়ে হ্যাভেলির ওপর নামছে। রান্নাঘরের বিপর্যয়ের পর মীনাক্ষী আরবকে স্নান করিয়েছিল, কিন্তু তাকে বিছানায় শোয়ায়নি। সে তাকে গ্রিন হাউসে নিয়ে যায়, একটা কাঁচ এবং উষ্ণকটিবন্ধীয় গাছপালার জায়গা, যেটা বিক্রান্ত তার পুরস্কার বিজয়ী অর্কিডের জন্য সঠিক তাপমাত্রায় রাখত। বিক্রান্ত সময়ের আগে ঘরে ফিরে আসে। সঙ্গীত। জাপানি বিনিয়োগকারীদের সাথে তার মিটিং খারাপভাবে শেষ হয়েছিল। তার দিমাগ সংখ্যায় ছিল না, সে তার ছেলের ওপর ছিল। আরবের উঠে যাওয়া হাতের ছবি তাকে তাড়া করছিল। এটা কি বাস্তব ছিল, নাকি ডক্টর আনন্দমূর্তি ঠিক ছিলেন এবং সে একটা অস্তিত্বহীন চমৎকার থেকে আটকে থাকা একটা বোকা বুড়ো লোক? সে সাধারণ চুপচাপের আশা করে ঘরে প্রবেশ করে। কমলাদেবী তাৎক্ষণিক তার স্বাগতম করতে বাইরে আসে, সেই গার্ড ডগ মুখের সাথে, যা তাকে সম্প্রতি এত বিরক্ত করে। শ্রীমান বিক্রান্ত, সে তার কোট নিতে বলে, আমাকে আপনাকে আজ রান্নাঘরে হওয়া একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে অবহিত করতে হবে। আমার কাছে একটা ভিডিও আছে, যা এখনই না। কমলাদেবী। বিক্রান্ত তাকে সামনে এগিয়ে কাটে, আমার ছেলে কোথায়? গ্রিন হাউসে শ্রীমান। সঙ্গীত। কিন্তু আমি আপনাকে সতর্ক করছি, সেই মহিলা তাকে সেখানে ঘণ্টার ঘণ্টা রেখেছে। যে আর্দ্রতা, সেটা তার ফুসফুসের জন্য বিপজ্জনক। বিক্রান্ত তাকে শোনেনি। সে গ্রিন হাউসের দিকে যায়। বাইরের রাস্তায় তার কদম শান্ত ছিল। যখন সে কাঁচের কাঠামোতে পৌঁছায় তো সে ভিতরে যায় না, সে বাইরে থাকে, একটা বিশাল ফার্নের পিছনে লুকিয়ে স্বচ্ছ প্যানেলের মাধ্যমে দেখে। যা সে দেখে তা তার শ্বাস আটকে দেয়। আরব চেয়ারে ছিল না। সঙ্গীত। সে একটা মোটা যোগ চাটাইয়ে মাটিতে ছিল। মীনাক্ষী তার সামনে ভিতে তার পা খোলা করে বসেছিল এবং আরবের পা তার পায়ের বিরুদ্ধে ঠেকানো। চলো আরব, আমি দেয়াল না, আমি একটা স্প্রিং, মীনাক্ষী বলছিল। তার আওয়াজ কাঁচের মাধ্যমে দমিত ছিল, কিন্তু স্পষ্ট। আমাকে ধাক্কা দাও। যদি তুমি আমাকে না ধাক্কা দাও তো আমি তোমাকে চূর্ণ করব। মীনাক্ষী সামনে ঝুঁকছিল, ধীরে বাচ্চার পায়ের বিরুদ্ধে চাপ দিচ্ছিল। তাকে তার হাঁটু তার বুকের দিকে মোড়াতে বাধ্য করছিল। ধাক্কা দাও, সে আদেশ দিচ্ছিল। আরবের মুখ লাল, ঘামে ভেজা, তার দাঁত ভেজা। সে গর্জন করছিল। এটা খাঁটি চেষ্টার একটা পশুতুল আওয়াজ ছিল। বিক্রান্তের ভেতরে যাওয়া এবং তাকে থামানোর আবেগ অনুভব হয়। এটা যন্ত্রণার মতো লাগছিল। আরবের পা নাজুক ঝড় ছিল, তারা ভেঙে যাবে। সে দরজার হ্যান্ডেলে হাত রাখে, কিন্তু তারপর সে তার ছেলের চোখ দেখে। ভয় ছিল না, দৃঢ় সংকল্প ছিল, একটা প্রতিযোগিতামূলক রোষ যা বিক্রান্ত পুরোপুরি চিনত, কারণ সে সেটা প্রত্যেক সকালে $1 মিলিয়ন সৌদা বন্ধ করার আগে আয়নায় দেখত। এটা একটা বিক্রান্তের নজর ছিল। বা আরব চিৎকার করে এবং চমৎকার হয়।
এটা জাদু ছিল না, এটা আবেগ থেকে অনুপ্রাণিত বায়োমেকানিক্স ছিল। আরাবের ডান পা, সেই পা যাকে ডাক্তার মৃত বলত, সোজা হয়ে যায়। এটা একটা হিংস্র মজবুত, জেনে বুঝে আটনের সাথে সোজা হয়ে যায়। আরাবের পা মীনাক্ষীর পাকে জোরে মারে। ধাক্কা এত বাস্তব ছিল যে মীনাক্ষী পিছনে চলে যায়, চাটায়ে তার পিঠের ওপর পড়ে যায়, অতিরঞ্জিতভাবে হাসতে হাসতে। রেফারি, সে মাটি থেকে চিৎকার করে, তার হাত উপরে তোলে। গলতি, অত্যধিক বলের ব্যবহার। আরাব হাসিতে ফেটে যায়, তার হাতের তালু দিয়ে মাটি পেটাচ্ছিল। আমি জিতেছি, আমি তোমাকে ছুঁড়ে ফেলেছি, আরাব হকলাতে বলে। শব্দ হোঁচট খাচ্ছিল কিন্তু বোঝা যাচ্ছিল। বিক্রান্ত দরজার হ্যান্ডেল ছেড়ে দেয়, 2 কদম পিছনে হটে যেন সে নেশায় আছে। সে ঘরের বাইরের দেয়ালের বিরুদ্ধে ঝুঁকে যায়, তার পিঠের বিরুদ্ধে ঠান্ডা ইট অনুভব করে এবং ততক্ষণ নিচে খিসকে যায় যতক্ষণ না সে তুন পজিশনে না আসে। সে তার মুখ তার হাত দিয়ে ঢেকে নেয়, চোখের পানি তার পেটের গভীরতা থেকে আসে। হিংস্র তার চওড়া কাঁধ হেলাতে সে হারানো বছরের জন্য কাঁদে। সে সেই সব বারের জন্য কাঁদে যখন সে আরাবকে বলেছিল, লড়াই করার বদলে বিশ্রাম করো। সে কাঁদে কারণ ফাটা জুতো পরা একটা মহিলা 24 ঘণ্টায় সেটা অর্জন করেছে যা তার সম্পদ বছরের পর কিনতে পারেনি, তার ছেলের মর্যাদা ফিরিয়ে আনা। ঘরের ভেতরে 2য় তলার একটা জানালা থেকে কমলা দেবী লনে ঢেউ ঠালানো বিক্রান্তকে দেখছিল। সে তার চোখের পানিকে মোচন হিসাবে দেখেনি, সে সেগুলোকে দুর্বলতা হিসাবে দেখছিল। সে তার দিমাগ হারাচ্ছে। কমলা দেবী বড় বড় করে, সেই ডাইনি তাকে মোহিত করেছে। কমলা দেবী সিঁড়ি থেকে নিচে দৌড়ায়, তাকে এখনই কাজ করতে হবে। যদি বিক্রান্ত সেই আবেগীয় অবস্থায় থাকে তো রান্নাঘরের ভিডিও যথেষ্ট হবে না। তার শেষ প্রহারের দরকার। সে গলিয়ারের ফিক্সড ফোনের কাছে যায় এবং একটা নম্বর ডায়াল করে যেটা সে মনে রেখেছিল ব্যক্তিগত কলোনির সিকিউরিটি প্রধানের নম্বর। নমস্কার, অফিসার রামেরেজ, আমি মন্টেমিয়ার নিবাস থেকে কমলা দেবী বলছি। হ্যাঁ, আমার দরকার যে আপনি আসুন। আমাদের কাছে একটা পরিস্থিতি আছে। আমার মনে হয় যে শ্রীমান বিক্রান্তের একটা খুব দামি গহনা হারিয়ে গেছে এবং আমার কাছে একটা সন্দেহভাজন আছে। তাড়াতাড়ি আসুন যাতে সে চলে যাবার আগে। সে ফোন রেখে দেয়। তার হাত কাঁপছিল, কিন্তু ভয় থেকে না, বরং প্রত্যাশা থেকে। গ্রিন হাউসে মীনাক্ষী আবার আরবের সামনে বসে। তুমি করেছ চ্যাম্পিয়ন, সে ধীরে বলে, সেই হাঁটুকে আদর করে যেটা এইমাত্র হিলেছিল। কাল আমরা 2 পায়ের চেষ্টা করব। কাল আরব দোলায়। সেই শব্দকে একটা জীবন রক্ষকের মতো ধরে। কাল উপস্থিত ছিল, কাল কিছু করার জন্য ছিল। মীনাক্ষী ঘরের দিকে দেখে, তার একটা খারাপ আশঙ্কা ছিল। সে অনুভব করে যে তাদের ওপর একটা ছায়া মণ্ডরাচ্ছে, একটা ঠান্ডা যা গ্রিন হাউসের গরমের বিপরীত। কিন্তু সে আরবকে দেখে এবং হাসে। হ্যাঁ, কাল আমরা উড়ি। সে জানত না যে সিকিউরিটি সাইরেন ইতিমধ্যে রাস্তায়। সে জানত না যে তার কাল বাতিল হয়ে যাবে। বিক্রান্ত তার চোখের পানি মুছে তার পাগড়ি সামঞ্জস্য করে এবং দাঁড়িয়ে যায়। সে একটা সিদ্ধান্ত নিয়েছিল। সে ভিতরে যাবে, মীনাক্ষীকে একটা খালি চেক দেবে এবং তাকে হ্যাভেলিতে স্থায়ীভাবে থাকতে বলবে। সে সব ডাক্তারদের বরখাস্ত করবে। সে মূল প্রবেশদ্বারের বাজরিতে একটা গস্তি গাড়ি ব্রেক লাগানোর আওয়াজ হাওয়াকে ভেঙে দেয়। নীল এবং লাল বাতি হ্যাভেলির দেওয়ালে উঠতে শুরু করে। বিক্রান্ত ভ্রু চড়ায়। সে কাউকে ডাকেনি। সে দ্রুত প্রবেশদ্বারের দিকে যায়। তার সুরক্ষামূলক প্রবৃত্তি আবার সক্রিয় হয়। কিন্তু এবার শত্রু দেওয়ালের বাইরে ছিল না, শত্রু ভিতরে ছিল এবং তার ঘরের চাবি নিয়ে। ব্যক্তিগত সিকিউরিটি গস্তির ঘুরতে থাকা বাতি হ্যাভেলির অগ্রভাগে ঝাড়ু লাগাচ্ছিল, সাদা স্তম্ভগুলোকে লাল এবং নীল রঙে রাঙাচ্ছিল। বিক্রান্ত তার চোখ চকচকে থেকে বাঁচাতে হাত উপরে তুলে দহলিজে থামে। তার হৃদয়, যা কয়েক সেকেন্ড আগে একটা চমৎকারের উৎসাহে ধরফর করছিল, এখন একটা কালো পূর্ব সূচনার সাথে সংকুচিত হয়। অফিসার রামিরেজ একটা বড়লোক ট্যাকটিক্যাল ইউনিফর্ম এবং একটা কঠোর মুখের সাথে তার বেল্ট সামঞ্জস্য করে গাড়ি থেকে নামে। তার পিছনে 2 অন্য গার্ড সামরিক পেশাদারিত্বের সাথে তয়নাত হয়। শুভ দুপুর ডন বিক্রান্ত, রামিরেজ তার টুপি ছুঁয়ে বলে। আমরা এখানে পরিধি সুরক্ষিত করতে এবং সন্দেহভাজনকে প্রসেস করতে আছি। বিক্রান্ত ভ্রু চড়িয়ে কদম নিচে নামে। কল, কে সন্দেহভাজন? রামিরেজ, আমি জানি না তুমি কিসের কথা বলছো। আমি কাউকে ডাকিনি, সেটা আমি ছিলাম। শ্রীমান কমলা দেবীর আওয়াজ তার পিছন থেকে আসে, কাঁপতে এবং দুঃখী। মূল নৌকরানি একটা রুমাল হাতে ঘর থেকে বাইরে বেরোয়। একটা অদৃশ্য চোখের পানি মুছছে। তুমি? বিক্রান্ত অবিশ্বাসে তার দিকে দেখে। কমলা দেবী, আমি আমার ছেলের সাথে কিছু গুরুত্বপূর্ণের মাঝে আছি। কি চলছে? কমলা দেবী তার কাছে আসে, তার আওয়াজ ধীর করে যাতে গার্ড না শোনে। ষড়যন্ত্রকারীদের একটা মিথ্যা অন্তরঙ্গতা বানিয়ে। শ্রীমান, আমি নিশ্চিত না হয়ে আপনাকে সতর্ক করতে চাইনি, কিন্তু আজ সকালে যখন আমি কফি ছাড়তে আপনার অফিসে যাই তো আমি দেখি যে ঘড়ির শোকেস একটু খোলা ছিল।
কমলাদেবী মাটির দিকে দেখে একটা নাটকীয় থামা নেয়। রোলেক্স প্রেসিডেন্ট হারিয়ে গেছে, ঠোস সোনারটা যা আপনার বাবা আপনাকে উপহার দিয়েছিলেন। বিক্রান্তের পেটে একটা ঝটকা লাগে। সেই ঘড়ি শুধু সোনা ছিল না, সেটা ইতিহাস ছিল। কিন্তু তার দিমাগ এখনও গ্রিন হাউসে ছিল। সে ভৌতিক প্রাধান্যকে অস্বীকার করে। এটা একটা ঘড়ি কমলাদেবী, আমি সেটা ক্লাবে বা রাতের টেবিলে ছেড়ে দিয়েছি হয়তো। সেটা ক্যান্সেল করো, আমি সেটা খুঁজেছি। শ্রীমান, আমি পুরো ঘরে খুঁজেছি। কমলাদেবী বিক্রান্তের বাহু কোষাধরে জোর দেয়। এবং আজ অফিসে কেউ যায়নি, কেউ না, শুধু নতুন মেয়ে ছাড়া। আমি তাকে আজ সকালে কুড়ের সাথে বাইরে বেরোতে দেখেছি। সব দিকে দেখছিল, যেন সে ভয় পেয়েছিল। মীনাক্ষী, বিক্রান্ত একটা শুকনো এবং ঘাবড়ানো হাসিতে ভেঙে যায়। কমলাদেবী, দয়া করে, সেই মহিলা এইমাত্র আরবকে একটা পা নাড়াতে উদ্বুদ্ধ করেছে। তোমার কি মনে হয় যে আমার একটা ঘড়ির পরোয়া আছে যখন সে আমার ছেলেকে বাঁচাচ্ছে? কমলাদেবী তার নজর কঠিন করে। সে জানত যে তাকে তার সবচেয়ে শক্তিশালী তাস খেলতে হবে। আমিরদের স্বাভাবিক অবিশ্বাস ধোঁকাবাজ আকর্ষক হয়। শ্রীমান, তারা বিশ্বাস জিতে, তারা বাচ্চাকে জিতে। এবং যখন আপনি এক হাতে চমৎকার দেখছেন, তো তারা অন্য হাতে আপনার বটুয়া চুরি করে নেয়। আমি শুধু চাই যে তারা তার তদন্ত করে। যদি তার কাছে কিছু না থাকে, তো আমি হাঁটু গেড়ে তার কাছে ক্ষমা চাইব। কিন্তু যদি তার কাছে আপনার ঘড়ি থাকে, তো আপনি আপনার ছেলেকে একটা অপরাধীর হাতে ছেড়ে দিচ্ছেন। সেই মুহূর্তে বাজরিতে চাকার আওয়াজ কথোপকথনকে বাধা দেয়। মীনাক্ষী বাগানের রাস্তা থেকে আরবের চেয়ারকে ধাক্কা দিচ্ছিল। প্রবেশদ্বারে হওয়া ঝড় থেকে অজ্ঞাত একটা গান গুনগুনাচ্ছিল। আরব মাথা উঁচু করে আসছিল, মাটি থেকে নোংরা কিন্তু দীপ্তিমান। পুলিশের বাতি দেখে মীনাক্ষী হঠাৎ থামে। তার হাসি অদৃশ্য হয়ে যায়। কি কিছু হয়েছে? সে সশস্ত্র গার্ডদের দিকে দেখে জিজ্ঞাসা করে। অফিসার রামিরেজ 2 কদম সামনে বাড়ে। দরজার দিকে তার রাস্তা আটকে। ম্যাডাম, আমাদের আপনার জিনিসপত্রের তদন্ত করার দরকার। চুরির অভিযোগে মানক প্রক্রিয়া। মীনাক্ষী একটা ব্যাখ্যা, একটা রক্ষার জন্য বিক্রান্তের দিকে দেখে। কিন্তু বিক্রান্ত চুপ, বারবার কমলাদেবী এবং তার দিকে দেখে। সন্দেহ, সেই বিষাক্ত বীজ যা কমলাদেবী বপন করেছিল, অঙ্কুরিত হতে শুরু করে। এটা কি সম্ভব ছিল? এটা কি সব একটা নাটক ছিল? আরবের হাসি, নৃত্য, এটা কি সব ঘর খালি করার জন্য একটা ধোঁয়া ছিল? চুরি? মীনাক্ষী চেয়ারের হ্যান্ডেল ছেড়ে দেয় এবং আক্রোশে 1 কদম সামনে বাড়ে। আমি কিছু চুরি করিনি, আমি পুরো দিন বাচ্চার সাথে ছিলাম। তাহলে আপনার ব্যাকপ্যাকের তদন্ত করতে কোনো আপত্তি নেই? কমলাদেবী মীনাক্ষীর কাঁধ থেকে ঝুলে থাকা ঘিসে যাওয়া ব্যাগের দিকে ইশারা করে বলে, তদন্ত করো। মীনাক্ষী চিৎকার করে, ব্যাকপ্যাক খুলে রামিরেজের পায়ের ওপর ছুঁড়ে দেয়। আমার কাছে লোকানোর কিছু নেই, আমি গরিব, চোর না। আরব হাওয়ায় হিংসা অনুভব করে করানো শুরু করে। আমরা সে চেয়ার ঘোরানোর চেষ্টা করছিল। মীনাক্ষী এবং বর্দিধারী পুরুষদের মাঝে নিজেকে রাখার চেষ্টা করছিল। রামরেজ নিচে ঝুঁকল। টেনশনপূর্ণ দুপুরে চুপচাপে মাথার উপর খোলার আওয়াজ একটা খরচের মতো গুঞ্জন করল। বিক্রান্ত তার শ্বাস আটকে রাখল। কিছু না হোক, সে ভিতরে ভিতরে প্রার্থনা করল, দয়া করে কিছু না হোক। সে ভুল হতে চাইল। সে কমলাদেবীকে পাগলামির জন্য বরখাস্ত করতে চাইল। গার্ড তার দোস্তানা পরা হাত ব্যাকপ্যাকে ঢোকাল। একটা ঘামে ভেজা টি শার্ট, একটা চোট লাগা আপেল, কিছু চাবি বের করল এবং তারপর তার হাত নিচে থেমে গেল। কমলাদেবী হাসল, একটা সূক্ষ্ম অভিব্যক্তি যা তাৎক্ষণিক অদৃশ্য হয়ে গেল। রামরেজ টেনে বের করল। দুপুরের সূর্য সেই বস্তু থেকে একটা অন্ধ করে দেওয়া চমক ছিনিয়ে নিল, যা ব্যাগ থেকে বেরোল। সোনা, ভারী এবং চকচকে সোনা। রোলেক্স প্রেসিডেন্ট গার্ডের হাতে ঝুলছিল, একটা সিদ্ধান্তের লোলকের মতো ঝুলছিল। বিক্রান্তের দুনিয়া থেমে গেল। মীনাক্ষী তার হাত তার মুখে চেপে ধরল। তার চোখ চওড়া হয়ে গেল, একটা পূর্ণ আতঙ্ককে প্রকাশ করে। সেটা আমার না, সে আতঙ্কে ভাঙা আওয়াজে চিৎকার করল। আমি সেটা সেখানে রাখিনি, আমি আমার জানের কসম খাই, কেউ সেটা সেখানে রেখেছে। কমলাদেবী একটা নাটকীয় আহ নিল এবং বিক্রান্তের দিকে দেখল। এই যে আপনার চমৎকার, শ্রীমান আরব চিৎকার করল। একটা হৃদয় বিদারক অস্পষ্ট রোষে ভরা চিৎকার। সে তার চেয়ারের হ্যান্ডেলে প্রহার করল। সে জানত যে এটা মিথ্যে ছিল, সে তার সাথে ছিল। সে জানত যে মীনাক্ষী কে ছিল, কিন্তু তার শব্দ তার একটা ক্ষতিগ্রস্ত দিমাগে আটকে গিয়েছিল এবং শুধু আহত জানোয়ারের আওয়াজ বাইরে আসছিল। বিক্রান্ত ঘড়িটা দেখল এবং তারপর মীনাক্ষীকে দেখল। গ্রিনহাউসে যে কানেকশন সে অনুভব করেছিল সেটা ভেঙে গেল। তার জায়গায় সেই ব্যবসায়ী ঠান্ডা নিল যে একটা ধোঁকাবাজির খোঁজ করেছিল। সে নিজেকে বোকা অনুভব করল, সে নিজেকে অসুরক্ষিত অনুভব করল এবং এটাই সেই জিনিস ছিল যা থেকে সে সবচেয়ে বেশি ঘৃণা করত। কেন? বিক্রান্ত একটা এমন ধীর এবং ঠান্ডা আওয়াজে জিজ্ঞাসা করল, যা মীনাক্ষীর রক্ত জমিয়ে দিল। আমি তোমাকে দ্বিগুণ পে করতে যাচ্ছিলাম, আমি তোমাকে সবকিছু দিতে যাচ্ছিলাম যা তুমি চাও। আমার ছেলেকে বিচলিত করার জন্য আমার চুরি কেন করলে?
আমি এটা করিনি। মীনাক্ষী তার দিকে হতাশ হয়ে গেল, চোখের পানি বয়ে যাচ্ছিল। শ্রীমান বিক্রান্ত, আমার কথা শোনো, এটা একটা জাল। সে আমাকে ঘৃণা করে। সে কমলাদেবীর দিকে ইশারা করল। আরবকে জিজ্ঞাসা করো। সে জানে যে আমি এটা করিনি, কিন্তু বিক্রান্ত এখন শুনছিল না। সে শুধু বিশ্বাসঘাতকতা দেখছিল। অফিসার রামরেজ এক কদম মীনাক্ষীর দিকে এগোল। তার বেল্ট থেকে ধাতুর হ্যান্ডকাফের একজোড়া বের করল। কোপ ফেঁকে কাটার জন্য প্রস্তুত ধাতুর ক্লিক ক্ল্যাক আওয়াজ প্রবেশদ্বারের টেনশনপূর্ণ চুপচাপে গুঞ্জন করল। তোমার হাত তোমার পিঠের পিছনে রাখো। গার্ড মীনাক্ষীর বাহু অনাবশ্যক বলের সাথে ধরে আদেশ দিল। না, আমাকে ছেড়ে দাও। মীনাক্ষী হুইল চেয়ারের দিকে ঘুরে বিরোধ করল। আরব, তাদের আমাকে নিয়ে যেতে দিও না। দৃশ্য অরাজকতায় পরিণত হল। আরব একটা হতাশা থেকে অনুপ্রাণিত, যা কোনো শারীরিক সীমা পার করে গিয়েছিল, সামনে লাফিয়ে পড়ল। তার শরীর, যা কাল মুশকিলে নিজেকে ধরে রাখতে পারত, ধনুকাকার হয়ে গেল। তার হাতগুলো চাকা ধরল এবং চেয়ার গার্ডের দিকে ছুটল। রামরেজের পায়ে ধাক্কা খেল। মা! আরব চিৎকার করল। গার্ডের পায়ে তার দুর্বল কিন্তু উন্মত্ত মুষ্টি দিয়ে মারছিল। না না, রামরেজ! বাচ্চার আক্রমণে অবাক হয়ে মীনাক্ষীকে 1 সেকেন্ডের জন্য ছেড়ে দিল এবং চেয়ারকে কঠোরভাবে পিছনে ধাক্কা দিল। বাচ্চার খেয়াল রাখো। বিক্রান্ত তার লক্ষ্য থেকে বেরিয়ে এসে গর্জন করল। বিক্রান্ত গার্ড এবং তার ছেলের মাঝে এসে দাঁড়ালো। তার শরীর দিয়ে চেয়ারকে ধীর করছিল, আরব অতি উত্তেজিত করছিল। তার মুখ লাল এবং চোখের পানিতে ভেজা ছিল। তার বাবাকে একটা এমন যাচনার সাথে দেখছিল যা তার হৃদয় ভেঙে দিচ্ছিল। তার উপর বিশ্বাস করো, তার চোখ বলছিল, আমাদের উপর বিশ্বাস করো। কিন্তু ভৌতিক প্রমাণ বিক্রান্তের যৌক্তিক দিমাগে অন্তর্জ্ঞান থেকে বেশি ভারী ছিল। ঘড়ি ব্যাগে ছিল। বিক্রান্ত মীনাক্ষীর দিকে ঘুরল। সে কাঁপছিল। এখন অন্য 2 গার্ড তারা ধরা হয়েছিল। সে ছোট, নাজুক, পরাজিত মনে হচ্ছিল। সে সেই বিশাল আকারের মতো মনে হচ্ছিল না যে তার ছেলেকে হাসিয়েছিল। সে আমিরদের অপরাধে ভাষা একটা গরিব মহিলা মনে হচ্ছিল। তাকে জেলে নিয়ে যেও না, বিক্রান্ত কটুতা দিয়ে বলল। কমলাদেবী আশ্চর্য হয়ে তার চোখ খুলল। কিন্তু শ্রীমান, এটা একটা গুরুতর অপরাধ। ঘড়ির মূল্য। আমি বললাম না। বিক্রান্ত তার অধিকার জাহির করে তার আওয়াজ উঠাল। আমি চাই না যে পুলিশ আমার ছেলেকে জিজ্ঞাসা করুক। আমি প্রেস চাই না। আমি কেলেঙ্কারি চাই না। বিক্রান্ত মীনাক্ষীর কাছে গেল, তার ব্যক্তিগত স্থানে আক্রমণ করে। সে এত কাছে ছিল যে সে তার বিস্তারিত পুতুলিতে আতঙ্ক দেখতে পারছিল। তোমার জিনিস নিয়ে নাও। বিক্রান্ত একটা নিয়ন্ত্রিত ক্রোধের সাথে ফিসফিস করল, যা চিৎকার থেকে বেশি ভয়াবহ ছিল। তোমার কাছে আমার নজর থেকে অদৃশ্য হওয়ার জন্য 5 মিনিট আছে। যদি তুমি আবার এই ঘরের কাছে আসো, যদি তুমি আবার আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, বা যদি আমি আমার সম্পত্তির কাছে তোমার মুখ দেখি, তাহলে আমি কসম খাই যে আমি আমার কাছে যত টাকা আছে সব খরচ করব, যাতে তুমি তোমার বাকি জীবন জেলে কাটাও। শ্রীমান বিক্রান্ত, আপনি একটা ভয়ঙ্কর ভুল করছেন। মীনাক্ষী সিসকি দিল। আরব দুঃখে মরে যাবে। আমার জন্য করো না, তার জন্য করো। চুপ করো। বিক্রান্ত সংযম হারিয়ে চিৎকার করল। আমার ছেলের নাম নেওয়ার সাহস করো না। তুমি তার ব্যবহার করেছ। তুমি আমার চুরি করার জন্য তার প্রতিবন্ধকতার সাথে খেলা করেছ। তুমি এই ঘরে পা রাখার সবচেয়ে খারাপ জিনিস। মীনাক্ষী আরবকে দেখল। বাচ্চা লড়াই করা বন্ধ করে দিয়েছিল। সে চেয়ারে ঢলে পড়েছিল। তাকে একটা অনন্ত দুঃখের সাথে দেখছিল, যেন সে জানত যে এটা স্বপ্নের শেষ। আমাকে ক্ষমা করো আমার প্রিয়। মীনাক্ষী পুরুষদের নজর আন্দাজ করে আরবকে বলল, চলা ছেড়ো না। তুমি কি শুনতে পাও? টক টক পম তালের অনুসরণ করো। তাদের তোমাকে নিভাতে দিও না। তাকে এখান থেকে বের করে নাও এখনই। বিক্রান্ত তাকে আর না দেখার জন্য ঘুরে আদেশ দিল। রামিরেজ মীনাক্ষীকে নির্গমন ফটকের দিকে ধাক্কা দিল। সে আর বিরোধ করল না। সে মাথা উঁচু করে চলে গেল, যদিও চোখের পানি তার দৃষ্টি ধোঁয়াটে করে দিয়েছিল। তার রাবারের বুট দিয়ে তার পা ঘষছিল, যেটা ঘণ্টা আগে নৃত্য করেছিল। জালি লোহার বড় ফটক একটা ধাতব ধমাকার সাথে বন্ধ হল, যা শেষ গুলির মতো গুঞ্জন করল। ক্ল্যাং। চুপচাপ হ্যাভেলিতে ফিরে এলো, একটা ঘন চিপচিপে চুপচাপ। বিক্রান্ত তার বুক টান করে বন্ধ ফটক দেখতে থাকল। তার হাতে উদ্ধার করা ঘড়ি ছিল। সোনা ঠান্ডা ছিল। সে কোনো স্বস্তি অনুভব করল না। সে একটা বিশাল শূন্য অনুভব করল, যেন সে একটা হীরাকে কচরায় ফেলে দিয়েছে যাতে সে একটা কয়লার টুকরো উদ্ধার করতে পারে। কমলাদেবী একটা অনুশীলিত মাতৃহাসির সাথে আরবের চেয়ারের কাছে এলো। হয়ে গেল আমার বাচ্চা। সেই খারাপ মহিলা চলে গেছে। এখন আমরা ভিতরে যাই। আমি তোমাকে একটা গরম স্নান দেব এবং তুমি এসব ভুলে যাবে। কাল আরেকটা দিন হবে। কমলাদেবী চেয়ার ঘোরানোর জন্য আরবের কাঁধে তার হাত রাখল। প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং হিংস্র ছিল। আরও মাথা ঘুরিয়ে তার পুরো শক্তি দিয়ে কমলাদেবীর হাতে তার দাঁত গেঁথে দিল। আহ! কমলাদেবী চিৎকার করল, চেয়ার ছেড়ে দিল এবং পিছনে লাফিয়ে গেল, তার হাত ঝাঁকাতে ঝাঁকাতে, যার উপর এখন একটা গভীর কামড়ের লাল দাগ ছিল। আরব! বিক্রান্ত ভয় পেয়ে ধমক দিল। আরব তার বাবার দিকে দেখল না। সে কমলাদেবীর জুতোর দিকে মাটিতে থুতু দিল। তার চোখ, যা আগে আলোয় ভরা ছিল, এখন খাঁটি ঘৃণার দুটো গভীর গর্ত ছিল।
একটা হঠাৎ আন্দোলনের সাথে আরব তার চেয়ারের চাকায় প্রহার করল। সে কারও তাকে ধাক্কা দেওয়ার অপেক্ষা করল না। সে তার অক্ষে ঘুরে গেল এবং ঘরের দিকে এগোল। ক্রোধে দ্রুত ঘুরছিল। সেই দুই প্রাপ্তবয়স্ক থেকে দূরে যাচ্ছিল, যারা তার দুনিয়া এইমাত্র ধ্বংস করে দিয়েছিল। বিক্রান্ত তার ছেলেকে দূরে যেতে দেখল। প্রথমবার আরব একা চলছিল, বলের সাথে, স্বায়ত্তশাসনের সাথে। এটা সেই ছিল যা বিক্রান্ত সবসময় দেখতে চাইত, কিন্তু কারণ সংশোধন ছিল না, কারণ প্রতিশোধ ছিল। বিক্রান্ত কমলাদেবীর দিকে দেখল, যে কাঁদতে কাঁদতে তার হাত ঘষছিল। যাও, তাকে ঠিক করো, বিক্রান্ত সংক্ষেপে বলল। চোটের জন্য না, বরং পুরো পরিস্থিতির জন্য। সে প্রবেশমার্গে একা দাঁড়িয়ে থাকল। রাত পুরোপুরি ছেয়ে গিয়েছিল। সে তার হাতে ঘড়িটা দেখল। টক টক টক, সেকেন্ডের সুই নির্দয়ভাবে সামনে এগোচ্ছিল। আমি কি করেছি? সে হাওয়া থেকে বুদবুদ করল, কিন্তু হাওয়া জবাব দিল না। এবং ঘরের ভিতর আরবের ঘরের বাতি হঠাৎ নিভে গেল, হ্যাভেলিকে অন্ধকারে ডুবিয়ে দিল। বাচ্চা যুদ্ধের ঘোষণা করে দিয়েছিল। মন্টিমেয়ার হ্যাভেলি একটা কবরস্থানে পরিণত হয়েছিল। 48 ঘণ্টা। এটা সেই সময় ছিল যখন আরবের চোখে আলো পুরোপুরি নিভে গিয়েছিল। কোনো চিৎকার বা ট্রিমস ছিল না। কিছু খুব খারাপ ছিল, চুপচাপ, একটা ঘন এবং দম আটকে দেওয়া চুপচাপ, যা শানদার গলিয়ারে রেটে যাচ্ছিল, প্রত্যেক কোণ ভরে দিচ্ছিল, যা আগে মীনাক্ষীর ঢোলের সাথে গুঞ্জন করত। বিক্রান্ত রূপার ট্রে হাতে তার ছেলের ঘরে ঢুকল। রাত 8টা বাজছিল। আরব বেটা, বিক্রান্ত বলল, একটা অ্যানিমেটেড আওয়াজকে জোর করে, যা তার কাছে মিথ্যে মনে হচ্ছিল। দেখো শেফ কি নিয়ে এসেছে, তোমার পছন্দের পাস্তা, অতিরিক্ত পনিরের সাথে, যেমন তোমার পছন্দ। আরব করটি করে দেয়ালের দিকে দেখছিল। লাল হুইল চেয়ার, যা 2 দিন আগে তার স্বাধীনতার বাহন ছিল, একটা কোণে রাখা ছিল, যেন ব্যবহার না হওয়া আসবাব একটা কম্বল দিয়ে ঢাকা। বাচ্চা নড়ল না, না পলক ফেলল। বিক্রান্ত রাতের টেবিলে ট্রে রাখল। দুপুরের খাবারের প্লেট সেখানেই ছিল, অছোয়া নাশতারও। তোমাকে কিছু খেতে হবে চ্যাম্পিয়ন। বিক্রান্ত বিছানার কিনারে বসে যাচনা করল। সে তার ছেলের কাঁধ ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু আরব অগোচরভাবে সংকুচিত হল। তার বাবার স্পর্শের জন্য একটা অভ্যন্তরীণ অস্বীকৃতি। যদি তুমি না খাও তো তুমি আরও অসুস্থ হয়ে যাবে, এবং যদি তুমি অসুস্থ হয়ে যাও তো আমাদের হাসপাতাল যেতে হবে। তুমি কি হাসপাতাল যেতে চাও? চুপচাপ। দরজা খুলল এবং ডক্টর আনন্দমূর্তি গম্ভীর মুখে ভিতরে এলো। বিক্রান্ত এক ঝটকায় উঠল। একটা জবাব, একটা গুলি, একটা জাদুকরী সমাধানের খোঁজে, যেটা সে কিনতে পারবে তো কি? বিক্রান্ত গলিয়ারে আরব না শোনার জন্য দরজা বন্ধ করে জিজ্ঞাসা করল। গুরুত্বপূর্ণ লক্ষণ পড়ে যাচ্ছে বিক্রান্ত। ডাক্তার স্পষ্টভাবে বলল, তার হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কম। এটা একটা ভাইরাস না, এটা একটা ব্যাকটেরিয়া না, এটা সমর্পণ। সমর্পণ? তুমি কিসের কথা বলছ? তোমার ছেলে নিজেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসার সন্দর্ভে এটা দুর্দশাজনক বিচ্ছিন্নতার কারণে একটা গুরুতর অ্যানালিটিক অবসাদ। সে তার নিরাপত্তা বন্ধন হারিয়েছে। ডাক্তার তার চশমা খুলল। বিক্রান্ত, নির্মমভাবে সত্যবাদী হওয়া সেই বাচ্চা এখানে থাকতে চায় না, এবং তার শরীর তার অনুসরণ করছে। যদি সে 12 ঘণ্টায় আবার না খায় তো আমাদের তাকে ইনবেড করতে হবে এবং ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে খাওয়াতে হবে। বিক্রান্ত অনুভব করল যে তার পায়ের নিচের মাটি খুলে গেছে। তাকে ইনবেড করা, তাকে আবার একটা বিছানায় বেঁধে দেওয়া। ঠিক তখন যখন সে নড়তে শুরু করেছিল। লানত! বিক্রান্ত তার মুষ্টি দিয়ে দেয়ালে মেরে ফিসফিস করল। কমলাদেবী গলিয়ারের শেষে পরিষ্কার তমালে নিয়ে যাচ্ছিল। সে মালিককে বিরক্ত দেখে থামল। বাচ্চা এখনও সনকি আছে? সেমান, সে তার সেবাভাবী স্বরে জিজ্ঞাসা করল। যদি আপনি আমাকে অনুমতি দেন তো আমি তাকে স্যুপ দেওয়ার চেষ্টা করতে পারি। কখনো কখনো তাকে কঠিন হাতের দরকার হয়। বিক্রান্ত তার দিকে দেখল। 1 সেকেন্ডের জন্য সে কমলাদেবীর চোখে কিছু দেখল। এটা চিন্তা ছিল না, এটা অধীরতা ছিল। সেখানে যেও না, বিক্রান্ত গর্জন করল। প্রত্যেকবার যখন তুমি ভিতরে যাও তো সে আর খারাপ হয়ে যায়। তোমার উপস্থিতি তাকে বিরক্ত করে। আমি শুধু সাহায্য করতে চাই। সেমান, সে তোমালে কোষে ধরে অপমানিত হয়ে জবাব দিল। শেষ পর্যন্ত আমি একা যে এই ঘরের প্রতি বিশ্বস্ত আছে, সেই চোরের মতো না যে প্রায় আমাদের সবাইকে ধোঁকা দিয়েছিল। মীনাক্ষীর উল্লেখ বিক্রান্তের খোলা ক্ষতের উপর লবণের মতো ছিল। তোমার ঘরে যাও কমলাদেবী, আমি কাউকে দেখতে চাই না। বিক্রান্ত ঘরে আবার ঢুকল। অন্ধকারে একটা চেয়ারে বসল এবং তার ছেলেকে দেখল। আরও অন্ধকারে চোখ খোলা, ধীরে ধীরে তার আঙুল চাদরে নাড়াচ্ছিল। টক টক টক, এটা তাল ছিল, সেই তাল যা মীনাক্ষী তাকে শিখিয়েছিল। সে সেটা বারবার দোলাচ্ছিল, যেন সাহায্যের জন্য একটা ডাক, যেন একটা প্রার্থনা। বিক্রান্ত তার হাত তার মাথায় রাখল। সন্দেহ যা তার অন্তরাত্মাকে তখন থেকে বিরক্ত করছিল, যখন সে ব্যাকপ্যাক থেকে ঘড়ি বেরোতে দেখেছিল, এখন জোরে কামড়াচ্ছিল। যদি আরব সঠিক ছিল,
যদি একটা বাবার অন্তর্জ্ঞান ভুল ছিল এবং একটা বাচ্চার অন্তর্জ্ঞান সত্য ছিল, কিন্তু ঘড়ি সেখানে ছিল। সে সেটা দেখেছিল, প্রমাণ অকাট্য ছিল বা না। কাপড়ের বিরুদ্ধে আরবের আঙুলের লেবদ্ধ আওয়াজ, টক টক টক, তার দিমাগে একটা দোষারোপকারী মেট্রোনম ঢুকে গিয়েছিল, যা তাকে চিন্তা করতে, ঘুমাতে বা শ্বাস নিতে দিচ্ছিল না। তাকে নিশ্চিত হতে হবে, একদম নিশ্চিত। সে নিজেকে বলতে পারবে, তুমি সঠিক করেছ, তুমি তোমার ছেলেকে একটা অপরাধী থেকে বাঁচিয়েছ। সকাল ৩টে বাজছিল। হ্যাভেলিতে শান্তি ছিল, শুধু বিক্রান্তের অফিসে ওয়াইন ফ্রিজের ভিনভিনাহট ছাড়া। কোটিপতি তার মেহগনি ডেস্কের সামনে বসেছিল, তার সামনে হুইস্কির একটা অর্ধেক গ্লাস ছিল। তার কম্পিউটার স্ক্রিন তার ক্লান্ত মুখকে একটা নীল ভুতিয়া আলোয় আলোকিত করছিল। সে আরবের ঘৃণাভরা নজরকে তার দিমাগ থেকে বের করতে পারছিল না। তার সত্যায়নের দরকার ছিল, তার আবার প্রমাণ দেখার দরকার ছিল যে মীনাক্ষী দোষী ছিল, যাতে সে ঘুমাতে পারে। সে অভ্যন্তরীণ সিকিউরিটি সিস্টেম খুলল। মন্টেমোয়ার নজরদারি সিস্টেম, পাসওয়ার্ড দাও। তার আঙুল দ্রুত টাইপ করল। সে রেকর্ডিং ফাইল পর্যন্ত পৌঁছাল। ক্যামেরা 4, মূল অফিস, তারিখ 12 অক্টোবর, সময় 9টা AM বেছে নিল। সেই মুহূর্ত যখন কমলাদেবী বলেছিল যে শোকেসে জোর করে প্রবেশ করা হয়েছে। ভিডিও লোড হল। ছবি উচ্চ সংজ্ঞায় স্পষ্ট ছিল। অফিস খালি ছিল। সকালের আলো জানালা থেকে ভিতরে আসছিল। বিক্রান্ত রেকর্ডিং এগিয়ে দিল। 9:15 AM, 9:30 AM, অফিসের দরজা খুলল। বিক্রান্ত স্ক্রিনের দিকে ঝুঁকল। মীনাক্ষীর ঘিসে যাওয়া নীল ইউনিফর্ম দেখার আশা করছিল, তাকে চুপিসারে ভিতরে আসতে দেখার আশা করছিল। কিন্তু যে ভিতরে এলো সে নীল পরেনি, সে দাগহীন কালো পরেছিল। সে কমলা দেবী ছিল। বিক্রান্ত বিভ্রান্ত হয়ে পলক ফেলল। ঠিক আছে, সে মূল নৌকরানি ছিল, তাকে সাফ করতে বা কফি ছাড়তে ভিতরে আসার অধিকার ছিল। কিন্তু কমলাদেবী কফি আনেনি এবং সে ডাস্টার আনেনি। স্ক্রিনে কমলাদেবী কয়েক সেকেন্ডের জন্য দহলিজে দাঁড়িয়ে থাকল। গলিয়ারে বাম এবং ডান দেখছিল, একটা অতিপ্রাণ ভিক্ষুক প্যারানয়েডের নজরদারির মুদ্রার সাথে, যা বিক্রান্ত কখনো দেখেনি। সে তার পিছনে দরজা ধীরে বন্ধ করল। বিক্রান্ত তার পেটে একটা ঠান্ডা অনুভূতি অনুভব করল। কমলাদেবী সরাসরি ঘড়ির শোকেসের দিকে গেল। সে দ্বিধা করল না। সে থুলো সাফ করল না। সে তার অ্যাপ্রন থেকে একটা ছোট চাবি বের করল, একটা চাবি যা কথিতভাবে শুধু বিক্রান্তের কাছে ছিল, এবং সীসা খুলল। এটা হতে পারে না। বিক্রান্ত দমিত আওয়াজে ফিসফিস করল। স্ক্রিনে মহিলা সোনার রোলেক্স প্রেসিডেন্ট নিল। সে সেটাকে এক মুহূর্তের জন্য আলোর নিচে রাখল। একটা লোভী হাসির সাথে সেটাকে প্রশংসা করে, যা তার মুখকে একটা সেবাভাবী দাদি থেকে একটা বিকৃত জিনিসে পরিণত করল। তারপর একটা তীব্র আন্দোলনের সাথে সে সেটাকে তার অ্যাপ্রনের গভীর পকেটে ঢোকাল। শোকেস বন্ধ করল, তার ইউনিফর্ম সোজা করল এবং বাইরে যাওয়ার আগে সে কিছু করল যা বিক্রান্তের রক্ত জমিয়ে দিল। সে ডেস্কের দিকে দেখল, আরব এবং বিক্রান্তের ফাঁসানো ছবির দিকে, এবং মোট তিরস্কারের একটা অশ্লীল ইশারায় মধ্যমা আঙুল তুলল। বিক্রান্ত তার এক্সিকিউটিভ চেয়ারে পিছনে হটে গেল, যেন তার বুকে গুলি লেগেছে। হুইস্কির গ্লাস তার হাত থেকে উড়ে গেল এবং সামনের দেয়ালে ধাক্কা খেল। কাঁচ এবং মদের হাজার টুকরোয় ফেটে গেল। আহ! বিক্রান্তের চিৎকার একটা পশুতুলো গর্জন ছিল, ব্যথা, অপরাধবোধ এবং একটা খাঁটি ক্রোধ যা তার গলা পুড়িয়ে দিল। সে ভুল ছিল। সে একমাত্র ব্যক্তিকে রাস্তায় ফেলে দিয়েছিল যে তার ছেলেকে কিছু না চেয়ে ভালোবেসেছিল। সে বিষকন্যার উপর বিশ্বাস করেছিল এবং সে দেবদূতকে চূর্ণ করেছিল। আরব জানত। আরব তাকে বলার চেষ্টা করেছিল এবং সে শোনেনি। বিক্রান্ত ক্রোধে কাঁপতে কাঁপতে দাঁড়াল। তার মুষ্টি এত জোরে বন্ধ হয়ে গেল যে তার আঙুল সাদা হয়ে গেল। সে আবার মনিটর দেখল। কমলাদেবীর চুরির ছবিকে স্থির করে সে পুলিশের অপেক্ষা করবে না, সে সকালের অপেক্ষা করবে না। সে একটা ঝড়ের মতো অফিস থেকে বেরিয়ে গেল। সে প্রোটোকল নজরান্দাজ করে, শালীনতা নজরান্দাজ করে গলিয়ার পার করল। সে সার্ভিস উইংয়ের দিকে সিঁড়িতে উঠল, যেখানে কমলাদেবী ঘুমাত। সে মূল নকরানির ঘরের দরজায় পৌঁছাল। সে খটখটাল না, সে তার পা তুলল এবং একটা জঙ্গলি কিকের সাথে, যা তার সব হতাশা উগড়ে দিল, সে তালা ভেঙে দিল। দরজা ধামাকার সাথে খুলল, দেয়ালে ধাক্কা খেল, যা পুরো ঘর জাগিয়ে দিল। কমলাদেবী তার বিছানায় লুকানো নগদের বান্ডিল গুনছিল, যেটা সে গদ্দার নিচে লুকিয়ে রেখেছিল। সে ভয়ে লাফিয়ে উঠল। নোট হাওয়ায় উড়ে গেল। শ্রীমান বিক্রান্ত! সে তার বুকে হাত রেখে চিৎকার করল, আপনি কি করছেন? আপনি আমাকে প্রায় মেরে ফেলেছেন। বিক্রান্ত ঘরে ঢুকল। তার ছায়া তার উপর ছড়িয়ে পড়ল, বিশাল এবং ভয়ঙ্কর। তোমার কাছে 2 মিনিট আছে। বিক্রান্ত একটা এমন ধীর এবং আদিম আওয়াজে বলল, যা অমানবিক মনে হচ্ছিল। 2 মিনিট আমাকে বলার জন্য যে মীনাক্ষী কোথায় থাকে। কি শ্রীমান? আমি জানি না সে কোথায় থাকে। বিক্রান্ত রাতের টেবিল থেকে দীপক ধরল এবং সেটাকে আলমারির সীসায় ধাক্কা দিল। সেটাকে টুকরোয় ভেঙে দিল। আমার সাথে মিথ্যে বলো না, সে গর্জন করল তার দিকে এগিয়ে। আমি তোমাকে দেখেছি, আমি ক্যামেরা দেখেছি, আমি দেখেছি যে তুমি ঘড়ি কিভাবে প্লান্ট করেছ। কমলাদেবীর মুখের রং উড়ে গেল। সে একটা লাশের মতো সাদা হয়ে গেল। সে হোঁচট খাওয়ার চেষ্টা করল।
সে একটা বাহানা বানানোর চেষ্টা করল, কিন্তু বিক্রান্তের হাতিয়ার নজর তাকে লক্ষ্যগ্রস্ত করে দিল। বলো, নালে আমি কসম খাই যে তুমি এই ঘর থেকে হেঁটে বাইরে বেরোবে না। বিক্রান্ত তাকে নাইটির কাঁধ থেকে ধরে ঝাঁকালো। সে কোথায়? সংযত বস্তিতে। কমলাদেবী ভয় পেয়ে চিৎকার করল। প্রথমবার, সত্যি কাঁদতে কাঁদতে। পুরনো বাজারে, সে সেখানে কাজ করে। দয়া করে আমাকে চোট দিও না। বিক্রান্ত তাকে ঘৃণায় ছেড়ে দিল, যেন সে কচরা ছুঁয়েছে। কমলাদেবী বিছানায় কাঁপতে কাঁপতে পড়ে গেল। বেরিয়ে যাও, বিক্রান্ত হাঁপাতে বলল। যদি আমি তার সাথে ফিরে আসি তাহলে তো তুমি আমার ঘরে আছো। আমি নিজে তোমাকে পুলিশে সোপর্দ করব এবং নিশ্চিত করো যে তুমি প্রার্থনা করো যে আমার ছেলে আমাকে ক্ষমা করে, কারণ যদি সে না করে তো আমি তোমাকে নরক পর্যন্ত তাড়া করব। বিক্রান্ত ঘুরে ছুটল। সে কাপড় বদলালো না, সে আরামদায়ক জুতো পরল না। সে সিঁড়ি থেকে ৩ কদম লাফিয়ে নিচে নামল। সে গ্যারেজে পৌঁছালো এবং তার লাক্সারি স্পোর্টস গাড়িতে উঠল। ইঞ্জিন সকালের সময় গুঞ্জন জাগিয়ে গর্জন করল। শহরের অন্যদিকে সংযত বস্তি, সেই এলাকায় যেখানে বিক্রান্তের মতো লোক কখনো যায় না। সে গতি বাড়াল। টায়ার ডামারের বিরুদ্ধে চিৎকার করল। সে তাকে খুঁজতে যাচ্ছিল, সে তার কাছে ভিক্ষা চাইতে যাচ্ছিল, সে কিছু করতে যাচ্ছিল, কারণ এখন সে জানত যে তার ছেলের জীবন সেই মহিলার উপর নির্ভর করে যাকে সে অপমান করেছিল। বিক্রান্তের কালো পোশাক সঞ্জাত বস্তিতে একটা অন্য গ্রহে নামা মহাকাশযানের মতো ঢুকল। হাইওয়ের শঠের ডামার কাঁচা মাটির রাস্তায় পরিণত হল, যা গর্তে ভরা ছিল, যা স্পোর্টস গাড়ির নিচের অংশকে বেদনাদায়ক কর্কশ আওয়াজের সাথে মারছিল। কিন্তু বিক্রান্তের পরোয়া ছিল না যে সে সাসপেনশন নষ্ট করে দেয়, তার শুধু পৌঁছানোর পরোয়া ছিল। তার যাওয়ার পর ধুলো দম আটকে দেওয়া মেঘে উঠে গেল। লোক সরু ফুটপাতে থেমে গেল দেখার জন্য নগ্ন পায়ের বাচ্চা গাড়ির পিছনে দৌড়াচ্ছিল, সেই অশ্লীল বিলাসিতার দিকে ইশারা করে যা তাদের দারিদ্র্যে আক্রমণ করেছিল। বিক্রান্ত এক হাত স্টিয়ারিং হুইলে এবং অন্য হাত কপালের ঠান্ডা ঘাম মুছে চালাচ্ছিল। তার জিপিএস ৩ ব্লক আগে কাজ বন্ধ করে দিয়েছিল। এই জায়গায় ডিজিটাল নকশা ছিল না। সে রাস্তার বিক্রেতাদের স্টল ভরা একটা চৌকে হঠাৎ ব্রেক লাগাল। এটা স্থানীয় বাজার ছিল, শব্দ বধির করে দেওয়া ছিল। বিক্রেতাদের চিৎকার, পুরনো রেডিও থেকে সঙ্গীত, আশ্রয়হীন কুকুরের ডাক, ভাজা পচা ফল এবং খোলা নালার গন্ধ বিক্রান্তকে তখন মারল যখন সে এয়ার কন্ডিশনিং সাথে গাড়ি থেকে নামল। সে তার ইতালিয়ান ৩ পিস স্যুট পরেছিল, এখন সংকুচিত এবং তার পাগড়ি খোলা। সে উচ্চ সমাজের একটা ধ্বংসাবশেষের মতো লাগছিল। আমি মীনাক্ষীকে খুঁজছি, বিক্রান্ত একটা বয়স্ক মহিলাকে চিৎকার করে বলল যে একটা কোণে রুটি বেচছিল। মীনাক্ষী এখানে কাজ করে। মহিলা তাকে সন্দেহ করে দেখল, তার চকচকে চামড়ার জুতোর কাছে মাটিতে থুতু দিয়ে। এখানে অনেক মীনাক্ষী আছে, মালিক, আপনি কাকে খুঁজছেন? যাকে টাকার বকেয়া আছে বা যার বকেয়া আছে? সে যে নাচে। বিক্রান্ত নিজেকে হাস্যকর অনুভব করে বলল, সে যুবতী, তার কোকড়া চুল আছে, দয়া করে এটা জীবন বা মৃত্যুর ব্যাপার। বয়স্ক মহিলা তার চোখ সংকুচিত করল। আমির লোকের মুখে বাস্তব হতাশার মূল্যায়ন করে সে একটা গাঁঠি আঙ্গুল দিয়ে বাজারের পিছনের দিকে ইশারা করল, যেখানে মালবাহী ট্রাক ভারী মাল নামাচ্ছিল। আলু নামাতে লোডিং ডকের ওপর বিক্রান্ত দৌড়াল। সে মুরগিকে চক্কর দিয়ে দৌড়াল, কালো পানির গর্তে লাফিয়ে ধীরে ধীরে সেই লোকদের ধাক্কা দিয়ে যারা তার পথে আসছিল। তার হৃদয় এত জোরে ধড়ফড় করছিল যে তার পাঁজর ব্যথা করছিল। সে ট্রাকের এলাকায় পৌঁছাল এবং সেখানে সে তাকে দেখল। ছবি পেটে একটা ঘুষি ছিল, কোনো শারীরিক প্রহার থেকে বেশি বেদনাদায়ক। মীনাক্ষী তার নীল মেডিকেল ইউনিফর্ম পরেনি। সে নোংরা জিন্স এবং একটা ঘামে ভেজা ধূসর টি শার্ট পরেছিল। সে তার কাঁধে টমেটো ভরা কাঠের পেটি বয়ে নিয়ে যাচ্ছিল। তার বাহু, সেই বাহু যেগুলো আরাবকে এত কোমলতায় ধরেছিল, টেনশনে ছিল, নির্মম চেষ্টায় চিহ্নিত ছিল। একটা মোটা ফোরম্যান ট্রাকের প্ল্যাটফর্ম থেকে তার উপর চিৎকার করল, তাড়াতাড়ি মেয়ে, যদি তুমি দুপুরের আগে সেটা না নামাও তো তোমাকে পেয়ে দেওয়া হবে না। মীনাক্ষী জবাব দিল না। সে তার দাঁত চেপে তার মাথা নিচু করে এবং ওয়্যারহাউসের দিকে গেল। বোঝার নিচে হোঁচট খাচ্ছিল। বিক্রান্ত নিজেকে দুনিয়ার সবচেয়ে ছোট ব্যক্তি অনুভব করল। সে সেই মহিলার উপর একটা এমন ঘড়ি চুরির অভিযোগ করেছিল যার দাম তাকে 10 বছর ধরে বক্সপয়ে যত আয় করবে তার থেকে বেশি, শুধু তার অহংকার রক্ষার জন্য। সে তাকে অপমান করেছিল এবং সে হার মানার বদলে মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য তার পিঠ ভাঙছে। মীনাক্ষী। বিক্রান্তের আওয়াজ ভেঙে গেল। সে থামল। তার পরিচিত আওয়াজে বলা তার নামের আওয়াজ তাকে জমিয়ে দিল। সে ধীরে ধীরে ঘুরল, পেটি এখনও তার কাছে। যখন তার চোখ বিক্রান্তের সাথে মিলল তখন কোনো খুশি ছিল না, ভয় ছিল। মীনাক্ষী এক কদম পিছনে হটল, প্রায় ভারসাম্য হারিয়ে ফেলল। আমি কিছু করিনি, সে চিৎকার করল রক্ষণাত্মক হয়ে, এটা ভেবে যে সে পুলিশের সাথে কাজ শেষ করতে এসেছে। আমি ইতিমধ্যে চলে গিয়েছি, আমাকে একা ছেড়ে দাও। বিক্রান্ত কাদা নজরআন্দাজ করে এগোলো, যা তার প্যান্ট কাগাচ্ছিল। মীনাক্ষী, দয়া করে থামো, দূরে সরো। মীনাক্ষী পেটি ছেড়ে দিল। টমেটো নোংরা মাটিতে লুড়কে গেল, চূর্ণ হয়ে গেল।
ফোরম্যান গালি দেওয়া শুরু করল, কিন্তু বিক্রান্ত তাকে শুনল না। তুমি মজা উড়াতে এসেছ? এটা দেখতে এসেছ যে আমি কিভাবে বেঁচে আছি? তোমার ঘড়ি পেয়ে গেছ? তোমার হ্যাভেলিতে যাও এবং আমাদের গরিবদের একা ছেড়ে দাও। বাজারের লোক তাদের ঘিরে ফেলল। একটা শত্রুতাপূর্ণ মুখের ঘেরা তার লোকের রক্ষক বিক্রান্ত শত্রুর এলাকায় একা ছিল, কিন্তু তার পরোয়া ছিল না। সে শুধু তার লাল চোখ, ক্লান্তি, অন্যায় দেখছিল। আমি মজা উড়াতে আসিনি। বিক্রান্ত আত্মসমর্পণের চিহ্নে তার হাত তুলে বলল, মুশকিলে শ্বাস নিয়ে, আমি তাই এসেছি কারণ আমি একটা বোকা। লোডিং ডকে চুপচাপ ছেয়ে গেল। ফোরম্যান চিৎকার বন্ধ করল। মীনাক্ষী বিভ্রান্ত হয়ে তার দিকে দেখল। তার বুক চেষ্টা এবং ভয়ে উপরনীচ হচ্ছিল। কি? সে ফিসফিস করল। আমি ক্যামেরা দেখেছি, বিক্রান্ত বলল, এবং তার আওয়াজ বাজারের চুপচাপে স্পষ্ট গুঞ্জন করল। আমি কমলা দেবীকে দেখেছি। আমি দেখেছি যে সে কি করেছে। আমি জানি যে তুমি পুরো সময় নির্দোষ ছিলে। আমি জানি যে তারা তোমাকে ফাঁসিয়েছে, এবং আমি একটা অন্ধের মতো পড়ে গিয়েছি। মীনাক্ষী তার গালে নোংরার একটা দাগ ছেড়ে তার নোংরা হাতের পিছনের অংশ তার চোখে ফেরাল। স্বস্তি এবং ক্রোধের মিশ্রণ তার উপর হাবি হয়ে গেল। এখন তুমি জানো, সে তিক্ততা দিয়ে কাঁপতে কাঁপতে বলল। 2 দিন পর কি তুমি জানো যে একটা অপরাধীর মতো ধাক্কা খেয়ে বাইরে বেরোনোর কি মানে? কি তুমি জানো যে এভাবে দেখার কি মানে? তোমার কাছে সত্য দেখার জন্য ক্যামেরা আছে। শ্রীমান বিক্রান্ত, আমাদের কাছে শুধু আমাদের শব্দ আছে, এবং আমার শব্দ তোমার কাছে কিছুই মানে রাখত না। বিক্রান্ত তার গলায় গাঁট কেলে মাথা নাড়ল। সে প্রত্যেক শব্দ স্বীকার করল। সে প্রত্যেক ফটকার যোগ্য ছিল। তুমি ঠিক, এটা কিছুই মানে রাখত না, কারণ আমি একটা অহংকারী ছিলাম। আমি আমার নিজের ছেলের হাসির আগে একটা সোনার ঘড়িতে বিশ্বাস করলাম, এবং আমার আশা নেই যে তুমি আমাকে ক্ষমা করবে। আমি তোমার ক্ষমার যোগ্য না। সে এক কদম আর কাছে এলো। লোডারদের হুমকি ভরা নজর আন্দাজ করে, যারা ডান্ডা নিয়ে কাছে আসছিল, এটা ভেবে যে সে তার উপর আক্রমণ করতে যাচ্ছে। কিন্তু আরব, তার ছেলের নাম নিতেই বিক্রান্তের আওয়াজ ভেঙে গেল। আরব মূর্ছে মীনাক্ষী। মীনাক্ষীর কঠোরতার মুখোশ তাৎক্ষণিক ভেঙে গেল। কি? সে জিজ্ঞাসা করল, এবং এবার এটা খাঁটি আতঙ্কের ফিসফিস ছিল। তার কি হয়েছে? সে খাওয়া বন্ধ করে দিয়েছে, সে নড়া বন্ধ করে দিয়েছে। বিক্রান্ত সেখানে 100 অজানা লোকের সামনে কাঁদল। তার মর্যাদা, তার টাকা বা তার গর্বের পরোয়া না করে সে হার মেনে নিয়েছে। সে দেয়াল দেখতে দেখতে বিছানায় আছে। ডাক্তার বলে যে তাকে আবার মেশিনে যুক্ত করার আগে ঘন্টার কথা। সে আমাকে ঘৃণা করে। মীনাক্ষী, আমার ছেলে আমাকে ঘৃণা করে, এবং সে ঠিক, কিন্তু সে তোমাকে ডাকছে। সে তার আঙ্গুল নাড়ায়, সে তাল বানায়, টকটক পম। সে তোমাকে ডাকছে। মীনাক্ষী একটা সিসকি চেপে তার হাত তার মুখে রাখল। দুপুরের সূর্য বাজারের উপর সরাসরি পড়ছিল, কিন্তু কেউ নড়ছিল না। দৃশ্য খুব তীব্র ছিল, খুব বাস্তব। কোটিপতি টমেটো বয়ে নেওয়া মহিলার সামনে কাঁদছিল। বিক্রান্ত কিছু করল যার কল্পনা তার সামাজিক দায়রায় কেউ করতে পারবে না, কিছু যা চিরকাল বরফের লোক হিসেবে তার সুনাম মুছে দেবে। সে হাঁটু গেড়ে বসল। গেল। তার ডিজাইনার প্যান্টের হাঁটু সরাসরি বাজারের কালো এবং পচা কাদায় গেঁথে দিল। সে তার হাত জোর করল না, যে ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করে তার মতো, বরং সেই ব্যক্তির মতো যে পৃথিবীতে তার একমাত্র আশা থেকে যাচনা করে। আমি তোমার কাছে ভিক্ষা চাই। বিক্রান্ত তার চোখে দেখে বলল, টাকার জন্য ফিরে আসো না। আমি তোমাকে যা চাইবে তা দেব। হ্যাঁ, কিন্তু আমি জানি যে তোমার তার পরোয়া নেই। তার জন্য ফিরে এসো, তাকে বাঁচাও, কারণ আমার কাছে দুনিয়ার সব টাকা আছে, এবং আমি অকার্যকর। তুমি একা যে তাকে জীবিত রাখো। ভিড়ে একটা ফিসফিস ছড়িয়ে পড়ল। বাজারের মহিলারা ক্রসের চিহ্ন বানাল। ফোরম্যান অস্বস্তি হয়ে তার টুপি খুলল। মীনাক্ষী হাঁটুতে বসা লোককে দেখল। সে তার হতাশা, তার নগ্ন অপরাধবোধ দেখল। সে তাকে সেখানেই ছেড়ে দিতে পারত। সে তার উপর থুতু দিতে পারত, এবং তাকে যেতে বলতে পারত। অপমানের প্রতিশোধ নিয়ে তার আহত গর্ব তাকে তাই করার জন্য চিৎকার করছিল। কিন্তু তারপর সে আরবের কথা ভাবল। সে পিৎজার আটা ছুঁড়তে সময় তার চকচকে চোখের কথা ভাবল। সে তার বাহু ওঠাতে সময় তার বিজয়ের চিৎকারের কথা ভাবল। সে সোনার খাঁচা এবং চুপচাপে আটকে থাকা সেই বাচ্চার কথা ভাবল। একটা আওয়াজ, একটা তালের অপেক্ষা করছিল, যেটা শুধু সে করতে জানত। মীনাক্ষী তার চোখ বন্ধ করল এবং একটা গভীর শ্বাস নিল। বাজারের গন্ধ অদৃশ্য হয়ে গেল। সে শুধু তার দিমাগের টকটক পম শুনল।
সে তার চোখ খুলল। সেগুলো কঠিন দৃঢ় ছিল। উঠে দাঁড়াও, সে একটা দৃঢ় আওয়াজে বলল। বিক্রান্ত নড়ার সাহস না করে তার দিকে দেখল। আমি বললাম, উঠে দাঁড়াও বিক্রান্ত। সে প্রথমবার শ্রীমান ছাড়া তার প্রথম নাম ব্যবহার করে দোলাল। পদানুক্রম ভেঙে গিয়েছিল। এখন তারা সমান ছিল, বা হয়তো সে শ্রেষ্ঠ ছিল। বিক্রান্ত অনাড়ম্বরতায় দাঁড়াল, দাগযুক্ত, পরাজিত। আমি তোমার জন্য ফিরে আসছি না। মীনাক্ষী তার বুকে তার আঙুল ঠেকিয়ে বলল, তার সাদা শার্টকে নোংরা দিয়ে দাগিয়ে না। তোমার টাকার জন্য না, তোমার বড় ঘরের জন্য। যদি আমি ফিরে আসি, তো এই জন্য যে সেই বাচ্চার দোষ নেই, যে তার বাবা অন্ধ। ধন্যবাদ। বিক্রান্ত ফিসফিস করল, ধন্যবাদ। কিন্তু আমার শর্ত আছে। সে বেপরোয়া হয়ে কাটল নতুন নিয়ম। বিক্রান্ত উন্মত্তভাবে মাথা নাড়ল। যা কিছু, যা, তুমি বলো। একটা কমলা দেবী চলে যায়, আমি তাকে ছবিতেও দেখতে চাই না। যদি সে ঘরে থাকে তো আমি ভিতরে যাব না। হয়ে গেল, আমি তাকে আজই বরখাস্ত করব। 2 বেতুক চিকিৎসা প্রোটোকল শেষ হয়ে গেছে। যদি আরব রোদে বাইরে যেতে চায় তো সে রোদে বাইরে যায়। যদি সে নোংরা হতে চায় তো সে নোংরা হয়। তুমি হস্তক্ষেপ করবে না। আমি তার থেরাপিস্ট, তার বন্ধু এবং তার বস। এতে তুমি শুধু তালি বাজানো বাবা, বুঝলে? বিক্রান্ত গিলল। এটা মোট নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া ছিল। এটা সেই ছিল যা থেকে সে সবচেয়ে বেশি ভয় পেত। কিন্তু সে বিছানায় গতিহীন আরবকে মনে করল। বুঝলাম, তুমি আদেশ দাও। এবং 3 মীনাক্ষী তার কাছে এসে তার আওয়াজ ধীর করল। তুমি আরবের কাছে ক্ষমা চাইবে। উপহার দিয়ে না, খেলনা দিয়ে না। তুমি তার চোখে দেখে ক্ষমা চাইবে। এবং তুমি স্বীকার করবে যে তুমি ভুল ছিলে। কারণ বাচ্চা ক্ষমা করে দেয়, কিন্তু যদি তাদের সাথে মিথ্যে বলা হয় তো তারা ভুলে না। বিক্রান্ত সেই দাবির ওজন অনুভব করল। এটা সবচেয়ে কঠিন ছিল। এর জন্য তার ছেলের সামনে বাস্তব বিনয়ের দরকার ছিল। আমি করব, সে প্রতিশ্রুতি দিল। মীনাক্ষী রুখে মাথা নাড়ল। সে ফোরম্যানের দিকে ঘুরল, যে এখনও অবাক ছিল। আমি ইস্তিফা দিচ্ছি, সে তাকে বলল। তারপর সে বিক্রান্তের দিকে দেখল এবং ধুলোয় ঢাকা স্পোর্টস গাড়ির দিকে ইশারা করল। গাড়ি চালু করো। আরব 2 দিন করে অপেক্ষা করছে, তাকে 1 মিনিট আর অপেক্ষা করিও না। তারা গাড়িতে উঠল। বিপরীততা নির্মম ছিল। ক্রিম চামড়ার আপহোলস্ট্রি মীনাক্ষীর নোংরা কাপড় এবং বিক্রান্তের কাদা তাৎক্ষণিক দাগিয়ে দিল। কিন্তু কারও পরোয়া ছিল না। ইঞ্জিন গর্জন করল এবং গাড়ি সঞ্জাত বস্তি থেকে বেরিয়ে গেল। দারিদ্র্য এবং গর্ব পিছনে ফেলে সেই হ্যাবিলির দিকে সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছিল, যেখানে একটা ছোট হৃদয় ধড়কন বন্ধ করার হুমকি দিচ্ছিল। যাত্রা চুপচাপ ছিল। বিক্রান্ত গতিসীমার উপর গাড়ি চালাচ্ছিল। ট্রাফিক লাইট লাফিয়ে যাচ্ছিল। মীনাক্ষী জানালা দিয়ে বাইরে দেখছিল। তার হাত তার কোলে চেপে চুপচাপ প্রার্থনা করছিল যে সে খুব দেরি করে না পৌঁছায়। যখন মন্টমেয়ার হ্যাবিলির লোহার ফটক খুলল, তখন সূর্য ইতিমধ্যে নিচে নামছিল। আকাশকে একটা নাটকীয় রক্ত লাল রঙে রাঙাচ্ছিল। বিক্রান্ত মূল প্রবেশদ্বারে ব্রেক লাগাল। সে ইঞ্জিন বন্ধও করল না। দুজনে ঘরের দিকে ছুটল। মূল দরজা খোলা ছিল। কমলাদেবী 2টো বড় সুটকেস সাথে প্রবেশদ্বারে ছিল। সিকিউরিটি গার্ডের সাথে তর্ক করছিল যে তাকে ততক্ষণ বাইরে যেতে দিচ্ছিল না যতক্ষণ মালিক না আসে। বিক্রান্ত এবং মীনাক্ষীকে একসাথে নোংরা এবং উত্তেজিত দেখে কমলাদেবী ফ্যাকাশে হয়ে গেল। সে সুটকেস ছেড়ে দিল। শ্রীমান, আমি ব্যাখ্যা করতে পারি। কমলাদেবী পিছনে হটতে হটতে বলতে শুরু করল। মীনাক্ষী তার দিকে দেখল না। সে একটা ঝড়ের মতো তার পাশ দিয়ে গেল। সেই মহিলাকে নজরআন্দাজ করে যে তার জীবন ধ্বংস করার চেষ্টা করেছিল। তার লক্ষ্য উপরে ছিল। বিক্রান্ত কমলাদেবীর সামনে 1 সেকেন্ডের জন্য থামল। বাইরে বিক্রান্ত ফিসফিস করল। না, সে চিৎকার করল। এটা একটা ঠান্ডা ফিসফিস ছিল। সুটকেস ছেড়ে দাও। এই জিনিস আমি কিনেছিলাম। এখন তুমি শুধু কাপড়ে চলে যাও। কমলাদেবী তার মুখ খুলল, কিন্তু বিক্রান্তের নজর জীবন নাশক ছিল। সে ঘুরল এবং রাতে কিছু না নিয়ে ছুটল। চিরকালের জন্য গল্প থেকে অদৃশ্য হয়ে গেল। বিক্রান্ত মীনাক্ষীর পিছু নিয়ে সিঁড়ি থেকে উপরে ছুটল। যখন তারা আরবের ঘরে পৌঁছাল, তখন দরজা বন্ধ ছিল, শান্ত ছিল। মীনাক্ষী কাঁপতে কাঁপতে হ্যান্ডেলে হাত রাখল। সে বিক্রান্তের দিকে দেখল। সে তাকে রাস্তা দিয়ে মাথা নাড়ল। তারা দরজা খুলল। ঘর অন্ধকারে ছিল। আরব একই অবস্থায় ছিল, একটা গোল হয়ে। সে ছোট আরও নাজুক মনে হচ্ছিল। মীনাক্ষী ধীরে ভিতরে গেল। সে বিছানার কিনারে বসল। নমস্কার সুন্দর, সে আবেগে ভাঙা আওয়াজে ফিসফিস করল। আমাকে বলা হয়েছিল যে এখানে একটা পার্টি চলছে, কিন্তু আমার মনে হয় ডিজে ঘুমিয়ে আছে। আরব প্রথমে নড়ল না। তার দিমাগকে আওয়াজ প্রসেস করতে সময় লাগল। এটা একটা স্বপ্ন ছিল। সে গত 48 ঘণ্টায় অনেকবার তার সম্পর্কে স্বপ্ন দেখেছিল। কিন্তু তারপর মীনাক্ষী ধীরে গদ্দায় থাপ্পড় মারতে শুরু করল। টক টক পম, টক টক পম। আরবের শরীর টানা হয়ে গেল। সে তার মাথা খুব ধীরে ঘুরালো। তার ধসে যাওয়া এবং দুঃখী চোখ মীনাক্ষীর নোংরা এবং হাস্যমুখী মুখের সাথে মিলল। চেনা একটা বিদ্যুৎ বিস্ফোরণের মতো ছিল। আরব চিৎকার করার চেষ্টা করল,
কিন্তু তার কাছে আওয়াজ ছিল না। মীনাক্ষী তাকে জড়িয়ে ধরার জন্য লাফিয়ে পড়ল। আরব তার মুখ তার গলায় চেপে ধরল। কাঁদতে কাঁদতে তার ঘামে ভেজা শার্টকে কষে ধরল, যেন সে হাওয়া ছিল। আমি এখানে আছি আমার প্রিয়, আমি এখানে আছি, কেউ আমাকে বের করবে না, কেউ না। বিক্রান্ত দরজা থেকে চুপচাপ দেখছিল। এটা দেখে যে প্রত্যেক জড়িয়ে ধরায়, প্রত্যেক সাধারণ সিস্কির সাথে তার ছেলের শরীরে কিভাবে জীবন ফিরে আসছিল। সে জানত যে তাকে ভিতরে যেতে হবে, সে জানত যে তাকে তৃতীয় শর্ত পূরণ করতে হবে। এটা শেষ মোচনের সময় ছিল। আরবের ঘরে হাওয়া একটা স্থির বিদ্যুতে ভরা ছিল, সেই কম্পন যা একটা হিংস্র ঝড়ের পর পরিবেশে থাকে। আরব এখনও মীনাক্ষীকে জড়িয়ে ধরেছিল, তার মুখ তার কাঁধে চেপে। সেই ঘাম এবং নোংরার গন্ধ শ্বাস নিচ্ছিল, যা সে বাজার থেকে নিয়ে এসেছিল, একটা গন্ধ যা তার কাছে নিরাপত্তার মানে ছিল। বিক্রান্ত দেহলিজ থেকে এক কদম সামনে বাড়ল। তার 3 শূন্যের জুতো শুকনো কাদায় ঢাকা। তার সাদা শার্ট বরবাদ হয়ে গিয়েছিল, কিন্তু সে সেই মুহূর্তে থেকে বেশি মানুষ এবং কম মূর্তি কখনো লাগেনি। আর বিক্রান্ত বলল, তার আওয়াজ কাঁপল। এটা সৌদা বন্ধ করা ব্যবসায়ীর আওয়াজ ছিল না, এটা ক্ষমা চাওয়া বাবার আওয়াজ ছিল। আরব মীনাক্ষীর বাহুতে টানা হয়ে গেল। সে ধীরে ধীরে তার মাথা ঘুরাল। একটা লাল এবং ফোলা চোখ প্রকাশ করে। সে তার বাবাকে ভয় এবং অবিশ্বাসের মিশ্রণের সাথে দেখল। বাচ্চা চিৎকার পুলিশ বিশ্বাসঘাতকতা মনে করল। মীনাক্ষী বাচ্চার পিঠ আদর করে তার কানে ফিসফিস করল, শোনো চ্যাম্পিয়ন, শোনো, তাকে কি বলতে হবে। সত্যিকারের লোক শুনতে জানে। বিক্রান্ত বিছানার কাছে এলো। সে বসল না। সে কার্পেটে হাঁটু গেড়ে বসল, তার ছেলে থেকে কম উচ্চতায়। বেটা, বিক্রান্ত গিলে শুরু করল, তার গলায় গাঁঠের সাথে লড়াই করে। আমি ভুল ছিলাম, আমি একটা বোকা ছিলাম। আমি ভেবেছিলাম যে আমি তোমার রক্ষা করছি, কিন্তু আমি শুধু আমার ভয়ের রক্ষা করছিলাম। আরব তাকে টকটকি লাগিয়ে দেখছিল, পলকও ফেলেনি। আমি মীনাক্ষীকে চোট দিয়েছি। বিক্রান্ত মহিলার দিকে ইশারা করে চালিয়ে যেতে থাকল। এবং আমি তোমাকে চোট দিয়েছি। আমার তোমার ওপর সন্দেহ করা উচিত ছিল না। তুমি সত্য জানতে এবং আমি সেটা দেখতে চাইনি। বিক্রান্ত তার হাত গদ্দায় হাতের তালু উপর করে প্রসারিত করল। সে আরবকে ছোঁয়ার চেষ্টা করল না। সে শুধু হাতের প্রস্তাব দিল, অপেক্ষা করছিল। আমি জানি না যে তুমি আমাকে ক্ষমা করতে পারবে আরব, কিন্তু আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি। আজ থেকে আমি বস না, তুমি বস। যদি তুমি বলো যে মীনাক্ষী থাকে, তো সে চিরকাল থাকে। যদি তুমি বলো যে তুমি নাচতে চাও, তো আমরা নাচব। যদি তুমি চিৎকার করতে চাও, তো আমরা চিৎকার করব। কিন্তু দয়া করে আবার বন্ধ হইও না। তোমাকে ছাড়া আমি কিছু না। বিক্রান্তের গালে একটা একা চোখের পানি লুড়কে গেল এবং তার নিজের প্রসারিত হাতে পড়ল। চুপচাপ অস্বচ্ছভাবে লম্বা হয়ে গেল। মীনাক্ষী তার শ্বাস আটকে রাখল। তারপর আরবের হাত নড়ল। এটা একটা ধীর দ্বিধাগ্রস্ত চলন ছিল। তার ছোট এবং হলুদ আঙুল চাদরে খিসকে গেল। সেগুলো বিক্রান্তের বড় এবং কঠিন হাত পর্যন্ত পৌঁছাল এবং সেটাকে কোষে চেকে ধরল। এটা একটা মজবুত পকড় ছিল না, কিন্তু এটা একটা সমঝোতা সিল করার জন্য যথেষ্ট ছিল। পাপা, আরব কর্কশ আওয়াজে ফিসফিস করল। বিক্রান্ত তার চোখ বন্ধ করল এবং স্বস্তির একটা সিসকি ছাড়ল, যা তার পুরো শরীর হিলিয়ে দিল। সে সামনে ঝুঁকল এবং তার ছেলের হাত চুমু খেল। সেটাকে তার চোখের পানিতে ভিজিয়ে দিল। ধন্যবাদ বেটা, ধন্যবাদ। মীনাক্ষী নম আঁখি দিয়ে হাসল। সে পিতা এবং পুত্রের গুঁথে যাওয়া হাতের ওপর তার হাত রাখল। ঠিক আছে, সে তার সাধারণ ব্যবহারিক আওয়াজে টেনশন ভেঙে বলল, আমরা কেঁদেছি, আমরা একে অপরকে ক্ষমা করেছি, এখন কাজে লেগে যাও। আরব, সেই ঠান্ডা পাস্তা যা তোমার পাপা নিয়ে এসেছে, বেহুদা, তোমার প্রোটিন দরকার। চলো রান্নাঘর যাই। এবং এবার শ্রীমান বিক্রান্ত, আপনি পেঁয়াজ কাটবেন। বিক্রান্ত তার মাথা উঠালো এবং একটা বাঁকা বাস্তব হাসির সাথে হাসল। হ্যাঁ বস, আমি পেঁয়াজ কাটব। 3 মাস পর মন্টেমিয়ার হ্যাভেলি এখন আর একটা জাদুঘরের মতো লাগছিল না, এটা একটা ঘরের মতো লাগছিল। ভারী মখমলের পর্দা সরিয়ে দেওয়া হয়েছিল যাতে সূর্যের আলো প্রত্যেক কোণে আসে। মূল গলিয়ারে যেখানে আগে ঘোর চুপচাপ ছিল, এখন মধ্যম মাত্রায় উষ্ণকটিবন্ধীয় সঙ্গীত বাজছিল। পিছনের বাগানে দাগহীন লনে ব্যবহারের চিহ্ন ছিল। চূর্ণ করা এলাকা, কিছু খোড়া মাটি, লড়াইয়ের চিহ্ন। এটা একটা শনিবারের সকাল ছিল। দিন শানদার ছিল। বিক্রান্ত পুলের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু সে স্যুট পরেনি। সে স্পোর্টসওয়্যার পরেছিল, কিছু যা তার কর্মচারীরা কখনো কল্পনা করেনি। সে তমালে এবং পানির বোতল ধরেছিল, তার নস চরমে ছিল।
মীনাক্ষী বাগানের কেন্দ্রে ধাতুর চকচকে সমান্তরাল বারের কাছে দাঁড়িয়েছিল, যেটা বিক্রান্ত 1 মাস আগে স্থাপন করার আদেশ দিয়েছিল, এবং বারের মাঝে আরব ছিল। সে এখন বসেনি, আরব দাঁড়িয়েছিল, বারকে কষে ধরেছিল। পাকড়ের শক্তি থেকে তার আঙুল সাদা হয়ে গিয়েছিল, তার বাহু হিংস্রভাবে কাঁপছিল, ঘাম তার কপাল থেকে পড়ছিল, তার চোখে চোখাচোখি করছিল, কিন্তু সে ছাড়েনি। তার পা, যদিও এখনও পাতলা ছিল, একটা পেশি সংজ্ঞা ছিল যা 3 মাস আগে ছিল না। এটা প্রশিক্ষণ, চিৎকার, কান্না, এমন দিন যখন আরব হার মানতে চাইত এবং মীনাক্ষী তাকে কঠিন ভালোবাসার সাথে চালিয়ে যেতে বাধ্য করত। এর একটা নরক ছিল। চলো আরব, মীনাক্ষী দৃঢ় আওয়াজে বলল। দয়ার এক অংশও ছিল না। আমি তোমাকে ধরছি না, এটা তুমি, এটা সব তুমি। বিক্রান্ত সহজভাবে 1 কদম সামনে বাড়ল, যখন সে আরবের হাঁটু বিপজ্জনকভাবে ঝুঁকতে দেখল। শান্ত। মীনাক্ষী বিক্রান্তের দিকে না দেখে আদেশ দিল, যদি তুমি তার সাহায্য করো তো তুমি তাকে দুর্বল করো, সে করতে পারে। বিক্রান্ত তার ঠোঁট কামড়ে জমে গেল। এটা সবচেয়ে কঠিন পাঠ ছিল, তার ছেলেকে বড় হওয়ার জন্য যন্ত্রণা দেখা। মীনাক্ষী, আমি পড়ছি। আরব তার দাঁত চেপে করানো শুরু করল। তুমি পড়বে না, সে জবাব দিল। সামনে দেখো, সেখানে কে আছে। আরব ওপর দেখল। বারের শেষে 3 মিটার দূরে তার বাবা ছিল। বিক্রান্ত তার বাহু প্রসারিত করে তার অপেক্ষা করছিল। আমাকে দেখো বেটা, বিক্রান্ত বলল। আমি এখানে আছি, আমাকে নিতে এসো। আরব একটা গভীর শ্বাস নিল। 1 সেকেন্ডের জন্য তার চোখ বন্ধ করল। তার দিমাগে এসে তাল শুনল। টক টক পম, কাঠের চামচের আওয়াজ, তার হৃদয়ের আওয়াজ। সে তার চোখ খুলল। বাইরে তার ডান হাত ছেড়ে দিল। ভারসাম্য ডগমগাল, তার শরীর হিলল। মীনাক্ষী চিৎকার করল। আরব তার ডান পা সামনে বাড়াল। এটা একটা অনারম্ভর ঘষা কদম ছিল, শীষের মতো ভারী, কিন্তু এটা একটা কদম ছিল। সে তার বাম হাত ছেড়ে দিল। এখন সে শুধু তার কাপা পা এবং খাঁটি ইচ্ছাশক্তির উপর টিকে ছিল। সঙ্গীত। 2 মীনাক্ষী উত্তেজনায় তার মুষ্টি চেপে গুনল। আরব দ্বিতীয় কদম তুলল। তার হাঁটু একসাথে টক্কর খেল, কিন্তু সে সোজা থাকল। দুনিয়া থেমে গিয়েছিল মনে হচ্ছিল। পাখি গান বন্ধ করল, হাওয়া বইতে বন্ধ করল। শুধু আরব এবং লনের সেই 3 অনন্ত মিটার ছিল। সে তৃতীয় কদম তুলল, এবং তারপর তার পা জবাব দিল না। পাপা, আরব চিৎকার করল, কারণ সে সামনে পড়ছিল, কিন্তু সে মাটি ছোঁয়নি। বিক্রান্ত একটা বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল। সে তার ছেলেকে হাওয়ায় ধরল, তার মজবুত বাহু ছোট শরীরকে জড়িয়ে ধরল। সে নিজেকে চোট দেওয়ার আগে। টক্কর তাদের দুজনকে লনে ফেলে দিল। সঙ্গীত। একে অপরের উপর লুড়কে 1 সেকেন্ডের জন্য চুপচাপ ছিল। বিক্রান্ত উন্মত্তভাবে আরবকে পরীক্ষা করল। তুমি ঠিক আছো? তোমার কি ব্যথা হচ্ছে? আরব তার পিঠের উপর শুয়েছিল, দ্রুত শ্বাস নিচ্ছিল, নীল আকাশের দিকে দেখছিল, এবং তারপর সে হাসতে শুরু করল। শুরুর লজ্জাজনক হাসি না, একটা জোরদার বিজয়ের হাসি, যা তার প্রসারিত ফুসফুসের গভীরতা থেকে আসছিল। আমি চললাম, আরব তার বাবার বুকে মেরে চিৎকার করল। বাবা, আমি বিনা পকড়ে 3 কদম চললাম। বিক্রান্তও হাসতে শুরু করল, একটা হাসি যা খাঁটি খুশির কান্নার সাথে মিশে গিয়েছিল। সে তার ছেলেকে লনের বিরুদ্ধে জড়িয়ে ধরল, নিজেকে সবুজে নোংরা করে নিল, নিজেকে জীবনে নোংরা করে নিল। তুমি চললে চ্যাম্পিয়ন, তুমি উড়লে। মীনাক্ষী তাদের কাছে এলো। সে ক্লান্ত কিন্তু দীপ্তিমান হয়ে লনে হাঁটু গেড়ে পড়ল। বিক্রান্ত একটা বাহু প্রসারিত করল এবং যে কোনো বাধা ভেঙে যা বাকি ছিল তাকে জড়িয়ে ধরতে টেনে নিল। তারা 3 জন সেখানে ছিল, কোটিপতি, পূর্ব সাফাইকারী এবং সেই বাচ্চা যে ওষুধকে চ্যালেঞ্জ করেছিল। সূর্যের নিচে হাসি এবং অঙ্গের একটা উলঝানো জাল। তুমি জানো কি, আরব হঠাৎ লনে বসে এবং 2 প্রাপ্তবয়স্কের দিকে দেখে বলল, আমার খিদে লেগেছে। সঙ্গীত। বিক্রান্ত তার চোখের পানি মুছে বসল। তুমি কি খেতে চাও? যা কিছু চাও। পিৎজা? আরব মীনাক্ষীর দিকে দেখে একটা শরারতি হাসির সাথে বলল, কিন্তু আমরা সেটা নিজেরা বানাই এবং এবার পাপা রান্নাঘর সাফ করে। মীনাক্ষী একটা হাসিতে ভেঙে পড়ল। সাউদা ঠিক। বিক্রান্ত তার ছেলেকে দেখল, তারপর মীনাক্ষীকে। সে ঘর দেখল যা এখন একটা খাঁচা না, বরং একটা মহল ছিল। সে তার কবজিতে ঘড়ি দেখল, সেই বিখ্যাত রোলেক্স প্রেসিডেন্ট যেটা সে উদ্ধার করেছিল। সে ধীরে সেটা খুলল। আপনি কি করছেন? মীনাক্ষী জিজ্ঞাসা করল। বিক্রান্ত ঠোস সোনার ঘড়িটা দেখল, তার অবস্থানের প্রতীক সেই বস্তু যার জন্য সে প্রায় সব কিছু ধ্বংস করে দিয়েছিল। এটা ভুল সময় দেখায়, বিক্রান্ত বলল, এবং একটা লাপরোয়া আন্দোলনের সাথে 50 ঘড়িকে পুলের নিচে ছুড়ে দিল। ঘড়ি প্রায় অশ্রুত প্লপের সাথে ডুবে গেল,
যখন সেটা নিচে নীলে নেমে গেল যাতে সেখানে ভুলে যাওয়া পড়ে থাকে। আমার সময় এখন একটা আলাদা উপায়ে মাপা হয়, বিক্রান্ত দাঁড়িয়ে বলল, এবং মীনাক্ষীকে একটা হাত এবং আরবকে অন্য হাত দিল। এটা কদমে মাপা হয়। সে আরবকে তুলল, সে মীনাক্ষীকে তুলল এবং 3 জন আরবের তালে ধীরে ধীরে ঘরের দিকে চলল। 1 কদম, 2 কদম, থামা, হাসি। এটা একটা সঠিক চলা ছিল না, কিন্তু এটা সবচেয়ে সুন্দর চলা ছিল যা বিক্রান্ত কখনো দেখেছিল। কারণ তারা একটা ব্যবসায়িক মিটিংয়ের দিকে যাচ্ছিল না, তারা পিৎজা বানাতে যাচ্ছিল, তারা বেঁচে থাকতে যাচ্ছিল। এবং যেহেতু তারা ফ্রেঞ্চ দরজা দিয়ে ভিতরে ঢুকল, আরব শেষবার খালি বাগানের দিকে ঘুরল, সূর্যের দিকে তার মুষ্টি তুলল এবং ফিসফিস করল, টক টক পম। শেষ।